অনেক যাত্রী আছে প্রায় সময় গাড়ির মধ্যে অশ্লীলতা করে। স্পেসিফিক ভাবে বলি আর কি, মনে করেন যে পিছন থেকে আওয়াজ আসতেছে, চুম্মা চাট্টির আওয়াজ গাড়ির মধ্যে। হ্যাঁ, এটা অহরহ হচ্ছে। এত পেশা থাকতে রাইড শেয়ারিং এর এই পেশাটা কেন বেছে নিলেন? আমি স্পষ্ট করে বলি, মাসে ৮০,০০০ টাকা আয়, 10 টিপ মারলে ১২০০ টাকা বোনাস, হ্যাঁ 8 টিপ মারলে ১,০০০ টাকা বোনাস। বললাম যে আপনারা কি করতেছেন, আপনাদের নৈতিকতা আছে, আপনাদের ন্যূনতম লজ্জাবোধ আছে? এক পর্যায়ে বলছে যে যদি গাড়ির ভিতরে আর একটা কোনো অশ্লীলতা করেন তাইলে আমি এক পাও আর যাবো না। মেজাজ খারাপ হয়ে গেছে যে তারা কি করতেছে গাড়ির ভিতরে, এটা তো আমার ব্যবসা, এটা তো অশ্লীলতার জায়গা না। তারপরেও তারা বুঝলো না। একটা সময় না বিরক্ত হয়ে গাড়িটা সাইড করে বললাম যে আপনারা নামেন। ড্রাইভারদের এই মুহূর্তে সবচাইতে বেশি সমস্যাগুলো কি কি? দিন শেষে একজন চালক 14 ঘন্টা 12 ঘন্টা রাস্তায় থেকে মেরুদণ্ডটা ক্ষয় করে বাসায় নিয়ে যাচ্ছে 600 টাকা, আমি ইনকাম করে দিচ্ছি কোম্পানিকে 1000 টাকা। এই পর্যন্ত না হলেও এই সার্ভিস পরিচালনা করতে এসে যাত্রী দ্বারা নিহত হয়েছে 10 থেকে 12 জন চালক। নিহত সবাইকেই না একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকের পরিপূরক, কেউ কারো চাকর না রে ভাই। আমি সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে সার্ভিস দিতে আসছি, আর আপনিও সার্ভিস নিতে আসছেন। বর্তমানে বাংলাদেশে উবার পাঠাও 2টা কোম্পানি লাইসেন্সবিহীন চলতেছে, লাইসেন্সবিহীন ব্যবসা করতেছে। এখানে বিআরটি এর একটা বড় দায়ের জায়গা আছে। সরকারি একটা প্রতিষ্ঠানের চাইতেও কি কোম্পানিগুলোর হাত কি এত বড়, বা তারা কি এতটাই শক্তিশালী যে রাষ্ট্রীয় আদেশ অমান্য করে তারা ব্যবসা পরিচালনা করতেছে? অথচ দেখেন, আমি একজন ড্রাইভার, আমার যদি লাইসেন্সে একদিন মেয়াদ শেষ হয়ে যায়, আমি রাস্তায় গাড়ি না বের হইলে আমাকে সার্জেন্ট ধরলেই সাথে সাথে মামলা। প্রথমে আপনার কাছে একটু জানতে চাবো যে আপনার এত পেশা থাকতে রাইড শেয়ারিং এর এই পেশাটা কেন বেছে নিলেন এবং কিভাবে আপনি এই পেশায় যুক্ত হলেন? ভাইয়া, আসলে রাইড শেয়ারিং যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত না। হ্যাঁ, কিন্তু দেখেন আপনার এই সার্ভিসটাকে পেশা হিসাবে নেওয়ার যথেষ্ট সুযোগ এবং কারণ ছিল। তার মধ্যে অন্যতম আপনার কোম্পানিগুলোর দেখানোর পথ এবং যাত্রী চাহিদা, তারপরে রাষ্ট্রীয় যে নীতিমালা আছে সেই নীতিমালায় পেশাদার চালকদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো বাধ্যবাধকতা না থাকা। যদি আমি স্পষ্ট করে বলি, সেটা কোম্পানিগুলোর দেখানো মাসে ৮০,০০০ টাকা আয়, 10 টিপ মারলে ১২০০ টাকা বোনাস, হ্যাঁ 8 টিপ মারলে ১,০০০ টাকা বোনাস, এই যে প্রলোভনগুলো, এবং একই সাথে আপনার কর্মসময় কোনো নির্ধারণ করা না থাকা। কি শুরুর দিকে কিন্তু এমনটা ছিল যে একজন চালক চাইলে 24 ঘন্টাও তিনি গাড়ি চালাতে পারবেন, সেই সুযোগটা ছিল। আর গভর্নমেন্টের যে নীতিমালা, সেই নীতিমালায় কোথাও পেশাদার চালকদের এই সার্ভিসে যুক্ত হতে পারবে না এমন কোনো বাধ্যবাধকতাও ছিল না, বা কোথাওই নাই যে এটাকে পেশা হিসেবে নেওয়া যাবে না। যেহেতু সুযোগ ছিল এবং কোম্পানিগুলো যে প্রলোভন দেখিয়েছে, যে পথ দেখিয়েছে, সকল কিছু মিলে না এটা পেশাদারিত্বের দিকেই ঠেলে দিছে। এবং যাত্রী চাহিদাটা দেখেন, আজকে এই সার্ভিসের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী আপনার যদি এত চালক এই সার্ভিসে যুক্ত না হয়তো, তাহলে কিন্তু মানুষ এই সার্ভিসটা পেত না। তো সেই জায়গা থেকে শুধু আমি না, আমার মতো হাজার হাজার মানুষই কিন্তু হাজার চালকরা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে, একটু ভালো থাকার জন্য, ভালো যাত্রী সেবা দেবে, সম্মানের সহিত তারা জীবিকা নির্বাহ করবে। এই পর্যন্ত আপনার আপনার সময় কতটুকু হলো, আপনি এই পেশার সাথে যুক্ত হয়েছেন? আমি 2017 সালের মাঝামাঝি সময় থেকে এই সার্ভিসের সাথে যুক্ত আছি। আচ্ছা, এখন সেই থেকে এখন পর্যন্ত এমন কোনো ঘটনা বা এমন কোনো স্মৃতি, ভালো খারাপ কোনোটা কি আছে? যেটা অনেক আছে, ভালো অনেক আছে, খারাপও অনেক আছে। যাত্রীদের সাথে মূলত আমাদের তো কাজটা দেশের নাগরিকদের সাথে, তো এই নাগরিকদের সাথে এই দীর্ঘ সময়ে অনেক খারাপ অভিজ্ঞতা আছে, অনেক ভালো অভিজ্ঞতাও আছে। তার মধ্যে যদি আমি বলতে চাই যে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা যেগুলো হয় আমাদের, সেটা গাড়ির মধ্যে আপনার অনেক যাত্রী আছে বয়সের কোনো তারতম্য নাই, ইয়ং জেনারেশন থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ প্রায় সময় গাড়ির মধ্যে অশ্লীলতা করে। আপনার ধরেন গাড়ি যেতে তারা উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, একটা শারীরিক যে অশ্লীলতা স্পেসিফিক ভাবে বলি মনে করেন যে পিছন থেকে আওয়াজ আসতেছে, চুম্মা চাট্টির আওয়াজ গাড়ির মধ্যে। হ্যাঁ, এটা অহরহ হচ্ছে। আর এই ঘটনা আমার সাথে অনেক আমার না, শুধু অনেক চালকরাই এগুলার ভুক্তভোগী, এবং এটা রিপোর্টও করা চালকরা যে প্রতিবাদ করবে সেটাও করে না, কারণ যাত্রীরা অহেতুক আপনার অভিযোগ করে ড্রাইভারদের বিরুদ্ধে, এবং এই ড্রাইভারদের এই অভিযোগগুলাই কিন্তু আপনার কোম্পানিগুলো বেশি আমলে নেয়। এই কারণে আসলে অনেকে কিছু বলতেও পারে না। তো এইরকম একটা ঘটনা আমার সাথে আপনার কিছুদিন আগে ঘটছে। রামপুরা থেকে একটা যাত্রী আমি উঠাইছি, তিনি আসবেন গুলশান ওয়েস্টিনের
সামনে আর কি এখানে যে যাত্রী যারা ছিলেন, একজন হচ্ছে ইয়ং বয়সী, মেয়েটির বয়স কত 20-22 বছর হবে, আর যিনি পুরুষ ছিলেন তার বয়স 40+, 40-45+ হবেন। তো তারা গাড়িতে উঠার পরে আর কি খুব আর কি মনে করেন যে অশ্লীলতা করতেছে, পিছন থেকে আওয়াজ আসতেছে। তো আমি কয়েকবার তাদেরকে আমার আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম যে এটা আপনারা কইলেন না। আমি একবার স্টিয়ারিংয়ে পর্যন্ত আর কি জোরে একটা ঘুষি মারছি আর কি, মেজাজ খারাপ হয়ে গেছে যে তারা কি করতেছে গাড়ির ভিতরে, এটা তো আমার ব্যবসা, এটা তো অশ্লীলতার জায়গা না, আপনাদের অশ্লীলতা করতে হলে আপনারা ফ্ল্যাটে যান। তো তারপরেও তারা বুঝলো না। একটা সময় না বিরক্ত হয়ে গাড়িটা সাইড করে বললাম যে আপনারা নামেন। যাত্রীকে বলছে আপনারা নামেন। বলো আপনি নামতে বলতেছেন, কেন নামবো? হ্যাঁ, বললাম যে আপনারা কি করতেছেন, আপনাদের নৈতিকতা আছে, আপনাদের ন্যূনতম লজ্জাবোধ আছে নাই? তো এইরকম আর কি মানে ব্যাপারটা তো একটা জায়গা হচ্ছে গিয়ে মানে একে তো অশ্লীলতা করতেছে মানে, এবং আরেকজন তৃতীয় ব্যক্তি সামনে না, আমি তাদেরকে কখনো চিনি না, আমি তাদের রিলেটিভ, একজন অপরিচিত একজন চালকের সামনে ন্যূনতম তো একটা লজ্জাবোধ থাকা দরকার। তো এই ঘটনাগুলো ভাই ঘটছে, হ্যাঁ, এই ঘটনাগুলো অহরহ ঘটছে। এইটাই আমার জন্য খুবই বিরক্তিকর একটা অভিজ্ঞতা আর কি, প্রায় সময়ই হয়। তবে এইরকমটা হইলে প্রথম দিকে মানায় নিল, এখন আর মানায় নিতে পারি না। আমি যাত্রীকে বলে দিই যে ভাই আপনার গাড়িটা অশ্লীলতা করার জায়গা না, আপনি নেমে যান। তো ওই যাত্রীর ক্ষেত্রেও এটা হয়েছে, আমি তাকে নেমে যেতে বলছি, তো তারা নামবে না। এক পর্যায়ে বলছে যে যদি গাড়ির ভিতরে আর একটা কোনো অশ্লীলতা করেন তাইলে আমি এক পাও আর যাবো না, আপনারা যদি অশ্লীলতা না করেন তাহলে আপনাদের গন্তব্যে আমি নামায় দিচ্ছি। তারপরে আমি তাদেরকে গন্তব্যে নামায় দিই। তো আমাকে আসার পথে অনেক হুমকি দামকে দিচ্ছে, আমাকে যাই এটা করবে সেটা করবে। তো তখন আমি তাকে বললাম যে আপনি যদি আমাকে কিছু করতে চান আমিও আপনাকে ছাড় দেবো না। তো যাই হোক, উনি যাওয়ার পরে সুন্দরভাবে ভাড়াটা মিটাইয়া দিয়ে চলে গেলেন। তো এইরকম অনেক পরক্রিয়া দম্পতি আছে যারা আসলে এই অ্যাপের গাড়িগুলোতে উঠে এ ধরনের অশ্লীলতা করে, অনেক ইয়ং জেনারেশনও করে। তো এই জায়গাটা আসলে আমার খুবই বিব্রতকর আর কি এই সার্ভিসের। সর্বোপরি আর কি আমার কাছে মনে হয় যে অনেকেই আছে যে যারা আজকে টাইম স্পেন্ড করার জন্য বা এই আপনার হচ্ছে গিয়ে অশ্লীলতা করার জন্য এই পরক্রিয়া যারা করে তারা এই সার্ভিসের গাড়িগুলোকে না বেছে নেয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে মানে আপনার যে বাংলাদেশে যেসব অ্যাপগুলো আছে তারা এই ক্ষেত্রে ধরেন আপনাদের অভিযোগগুলো কি আমলে নেয় কিনা? আসলে আমাদের অভিযোগগুলো অনেক চালকরাই আছে। আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা এই সার্ভিসের সাথে যুক্ত আছে এখানে যেরকম শিক্ষিত আছে, কম শিক্ষিত আছে, আবার আপনার হচ্ছে গিয়া একবারেই মোটামুটি আর কি চলতে পারে এরকমও আছে। তো সবাই অনেকে আছে অভিযোগও করতে পারে না। তো যারা মোটামুটি বোঝে তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করে। অভিযোগ করলে আর কি অভিযোগের নিষ্পত্তি কিভাবে হইলো সেটা জানার কোনো সুযোগ আমাদের কাছে নাই। তারা আমাদেরকে একটা মেসেজ দেয় যে আপনার কনসার্নটা আমরা নিচ্ছি। হ্যাঁ, মানে এই জায়গাটাতে স্বচ্ছ একটা প্রক্রিয়া নেই, স্বচ্ছ কোনো মানে আপনি যে বিচারটা মানে বিচার বলতে মানে আপনার অভিযোগ আমি বিচার দিলাম, সেটার রেজাল্ট কি হলো সেটা কোনো স্বচ্ছতা নাই। বাট যাত্রীরা আপনার হচ্ছে যখন কোনো অভিযোগ করে বা কোম্পানি যদি তাদের অ্যালগরিদমের মাধ্যমে কোনো বিষয় ফাইন্ড আউট করে যে এই চালক কোনো একটা কিছু করছে যেটা তাদের গাইডলাইনে নাই এরকম কিছু, তখন কিন্তু তারা সেই চালককে তার আইডি বন্ধ করে দিচ্ছে কোনো ধরনের আপনার ছাড়া, বিচার বিশ্লেষণ ছাড়া, আত্মপক্ষ সমর্পণের সুযোগ ছাড়া তাকে কর্মচ্যুত করে দিচ্ছে। কিন্তু যাত্রীর ক্ষেত্রে আসলে কি হচ্ছে সেটি আমাদের জানা নেই। এই যে আপনি হচ্ছে কি মোটামুটি একটা দীর্ঘ সময় নিজে রাইড শেয়ার করতেছেন এবং আপনি নিজেও শ্রমিক নেতা হিসেবে বা ইউনিয়নের নেতা হিসেবে আপনি ভূমিকা রাখতেছেন, তো আপনার কাছে কি মনে হয় যে ড্রাইভারদের এই মুহূর্তে সবচাইতে বেশি সমস্যাগুলো কি কি? জি, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে অ্যাপ ভিত্তিক রাইড সার্ভিসের সাথে যুক্ত চালকদের আসলে সমস্যার শেষ নাই। তারপরে গুরুত্বপূর্ণ কয়েকটা সমস্যার কথা বলবো, তবে এই সমস্যাগুলোর বিস্তারিত শুনতে হবে, তা না হলে বুঝতে পারবেন না যে আসলে এইগুলো আসলেই সমস্যা। হ্যাঁ, তো আমি যদি প্রথমেই বলি সেটি হচ্ছে গিয়া দেখেন, গুরুত্বপূর্ণ সমস্যাগুলো হচ্ছে স্বচ্ছ ভাড়া কাঠামো না থাকা, কোম্পানিগুলোর মাত্রাতিরিক্ত কমিশন, আইডি ডিঅ্যাক্টিভেশন অর্থাৎ হচ্ছে গিয়া কোনো ধরনের জাস্টিফাই না করে চালকদের কর্মচ্যুত করে দেওয়া, নিরাপত্তা, তারপর হচ্ছে গিয়া তাদের হচ্ছে ফিউচার। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আসলে কোনো সেভিংস নাই চালকদের, নিরাপত্তার ইস্যুটা আছে। এখন যদি আমি আসলে বিস্তারিত আমি বলি তাহলে একটা একটা করে যদি বলি, প্রথমত হচ্ছে গিয়া স্বচ্ছ ভাড়া কাঠামো নাই, অর্থাৎ এই সার্ভিসের সাথে যুক্ত যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলোর জ্বালানি, রক্ষণাবেক্ষণ খরচ এবং চালকদের জীবনযাত্রা ব্যয় বিবেচনা করে যদি ভাড়াটা নির্ধারণ করা হইতো
তাহলে কিন্তু একটা স্বচ্ছতা থাকতো, কিন্তু কোম্পানিগুলো যে যার মতো করে তারা ডাইনামিক প্রাইসিং বসাইছে। রাষ্ট্রের কিন্তু একটা নীতিমালা আছে, সেই নীতিমালায় মোটর কারের ক্ষেত্রে কিন্তু ভাড়ারও একটা দিক নির্দেশনা দেওয়া আছে, সেটিও কোম্পানিগুলো মানছে না। তারা তাদের মতো করে ভাড়া কমাচ্ছে, বাড়াচ্ছে, কখনো যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেশিরভাগ সময় চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য নাই। সেকেন্ড যে বিষয়টা বললাম কমিশন, দেখেন উবার বাংলাদেশে বর্তমানে সিটি রাইডের ক্ষেত্রে 22% কমিশন নিচ্ছে, ইন্টারসিটি রাইডের ক্ষেত্রে নিচ্ছে 25% কমিশন, এবং পাঠাও অফিসিয়ালি তারা 20% কমিশন নিচ্ছে। আমি যদি বলি, যেহেতু বলছি মাত্র অতিরিক্ত কমিশন, এটির যদি আসলে গভর্নমেন্ট যদি একটা স্বচ্ছ একটা হিসাব করে যে এদের আয় ব্যয়ের হিসাবটা, তাহলেই বুঝতে পারবে যে আসলে এটা কতটা অমানবিক। এবং আমি জাস্ট একটু যদি উদাহরণ সহ আপনাকে বলি, ধরেন একজন চালক সকাল থেকে রাত পর্যন্ত 12-14 ঘন্টা রাস্তায় থেকে আমাদের যে জ্যামের শহর, সে 300 টাকা, 400 টাকা, 500 টাকা করে এবারে 10-12টা রাইড দিয়ে 4000 টাকা ইনকাম করছে, 4000 টাকা ক্যাশ করছে। এই 4000 টাকা ক্যাশ করার ক্ষেত্রে আপনার 1000 টাকা আছে জ্বালানি ব্যয়, 1000 টাকা জ্বালানি ব্যয় আছে, আর হচ্ছে কি 1000 টাকা নিয়ে নিচ্ছে উবার কমিশন, চলে গেল কত? 2000 টাকা, বাকি থাকলো 2000 টাকা। এখন আপনি হয়তোবা জেনে থাকবেন যে এই সার্ভিসের ম্যাক্সিমাম গাড়িগুলোই হচ্ছে আপনার কেউ কন্ট্যাক্টে নিয়ে চালাচ্ছে, মাসিক কন্ট্যাক্ট, সেটা 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত আছে। আবার কেউ 50-50-তে চালাচ্ছে, কেউ নিজের গাড়ি নিজে চালাচ্ছে। তো যেটাই হোক, অল এভারেজ ধরেন 1000 টাকা যদি আমি গাড়ির পাস বাদ দিই, হ্যাঁ 50-50 হোক আপনার যেটাই হোক, 1000 টাকা গাড়ির পাশে গাড়ির মালিক নিয়ে গেল, থাকলো কত? 1000 টাকা। এই যে 1000 টাকা চালক মেরুদণ্ড ক্ষয় করা পরিশ্রম, সেই সকাল থেকে রাত পর্যন্ত 12-14 ঘন্টা পরিশ্রম দিয়ে পাচ্ছে, তার ভিতর থেকেও তার খরচা আছে, সকালের নাস্তা, দুপুরের খাবার, মোবাইল বিল, এগুলো কিন্তু গাড়ির মালিক বা কেউ দেয় না, এটা তার এই ইনকামের উপর থেকেই চলে যাচ্ছে। দিন শেষে একজন চালক 14 ঘন্টা 12 ঘন্টা রাস্তায় থেকে মেরুদণ্ডটা ক্ষয় করে বাসায় নিয়ে যাচ্ছে 600 টাকা, আর এই চালকের পরিশ্রমের উপর থেকে উবার কোম্পানি বা এই ধরনের কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে 1000 টাকা। আচ্ছা, হাউ ক্যান ইমেজিং আর কি, আমি সারাদিন পরিশ্রম করে বাসায় নিয়ে যে 600 টাকা, আমি ইনকাম করে দিচ্ছি কোম্পানিকে 25% কমিশনে 1000 টাকা। এই কারণে আসলে এই কমিশনের যে বিষয়টা, এই কমিশনের বিষয়টা অবশ্যই আর কি সরকারকে আমরা বারবার বলেছি যে আপনারা অডিট করেন এদের আয় ব্যয় কি। বাংলাদেশ ব্যাংক যদি সকল ব্যাংকের কমিশন নির্ধারণ করে দিতে পারে যে তোমরা কত শতাংশ লাভ করতে পারবা, তাহলে বাংলাদেশের তদারকি প্রতিষ্ঠান বিআরটি অবশ্যই এই কাজটি করতে পারে যে তোমাদের আয় ব্যয়ের হিসাব দাও, আয় ব্যয়ের হিসাব করে আপনার হচ্ছে স্বচ্ছ একটা কমিশন কাঠামো তৈরি করা। আমরা এখানে 10% দাবি করে আসতেছি দীর্ঘদিন যাবত, এবং এর অনেক যৌক্তিকতাও আছে। এটা গেল কমিশনের বিষয়। এখন আসি নিরাপত্তা। নিরাপত্তা ইস্যুতে আমরা সবচেয়ে বেশি ভুগতেছি। কেমন? যাত্রী কেন্দ্রিক, অর্থাৎ একজন চালক যখন এই সার্ভিসে যুক্ত হয় তখন কিন্তু তার টোটাল আইডেন্টিফিকেশন, তার কারের আইডেন্টিফিকেশন, সকল কিছু দিয়ে এই সার্ভিসে যুক্ত হতে হয়। পক্ষান্তরে যাত্রীদের ক্ষেত্রে এতটা কিন্তু বাধ্যবাধকতা নেই, একটা মোবাইল নাম্বার হইলেই তারা এই সার্ভিস গ্রহণ করার সুবিধাটা পাচ্ছে। আপনি এই পর্যন্ত আমাদের দেখা মতে না হলেও এই সার্ভিস পরিচালনা করতে এসে যাত্রী দ্বারা নিহত হয়েছে 10 থেকে 12 জন চালক। নিহত উত্তরায় আপনার আরমান নামে এক চালককে গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে উবার থেকে কল করে নিয়ে গিয়ে তাকে গলা কেটে হত্যা করে গাড়িটা নিয়ে গেল, এলিয়ন গাড়িটা। সেটা অবশ্য পরবর্তীতে পুলিশ উদ্ধার করছে, কিন্তু এই পরিবারটা শেষ হয়ে গেছে। আপনার এই যে 3-4 দিন আগের ঘটনা, আপনারা নিউজটা দেখেছেন হয়তোবা, যে বস্তাবন্দি লাশ উবার চালকের বস্তাবন্দি লাশ। এই সবগুলোই হচ্ছে গিয়ে আপনার এই যে সিস্টেম আর কি, কোম্পানিগুলো যাত্রীদের যে সঠিক আইডেন্টিফিকেশন, এই আইডেন্টিফিকেশনগুলো করছে না বিধায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং একই সাথে আমি বলবো যে আপনার অহরহ, যেটা আমরা জানি বা জানি না, এই উবারের মাধ্যমে, পাঠানোর মাধ্যমে গাড়ি কল করে নিয়ে গিয়ে আপনার হচ্ছে গিয়া আমাদের চালকদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করতেছে। এই ঘটনাগুলো অহরহ ঘটছে প্রত্যেকটা থানায়, ঢাকা বলেন, ঢাকার বাইরে প্রত্যেকটা থানায় এই ধরনের কেস আছে। একটু খোঁজ নিয়ে দেখেন, অ্যাভেলেবেল কেস চলতেছে, অ্যাভেলেবেল আপনার ইনভেস্টিগেশন চলতেছে। একই সাথে একটা প্রতারণা চক্রই বের হয়েছে, যারা চালকদেরকে আপনার বিভিন্ন ট্র্যাপে ফেলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
এরকম একটা আপনার হচ্ছে গিয়া চক্র আছে। কিন্তু এই সকল ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়া কোম্পানিগুলো যাত্রীদের সঠিক আইডেন্টিফিকেশন করছে না। আবার যখন কোনো ইনসিডেন্ট ঘটে তাদের কাছে সহযোগিতা চাইলেও তারা কোনো ধরনের চালকদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে না। আমি কিন্তু ওই যাত্রীকে চিনি না, ওই যাত্রীর সাথে কি আছে না আছে তাও আমি জানি না। আমি চিনি কাকে? আমি ভরসা করি প্ল্যাটফর্মকে। আমি যে প্ল্যাটফর্মে গাড়ি চালাচ্ছি আমি জানি যে এই প্ল্যাটফর্মটা নিরাপদ, কিন্তু এই নিরাপদ জেনেও আমি এই সার্ভিসে যুক্ত হয়ে আমি এখন জীবনের হুমকিতে আছি। আমি এই রাত বিরাতে এখন আপনার হচ্ছে গিয়ে কোনো রাইড নিয়ে ঢাকার বাইরে যেতে ভয় পাই, যে আমার লাশটা নাকি আবার কোথায় ফালায়া দেয়। তো এই জায়গাগুলো অবশ্যই ঠিক করা দরকার, নিরাপত্তার ইস্যুটা বললাম। তারপরে যদি বলি আইডি ডিঅ্যাক্টিভেশন, ভাই এটা তো কোনোভাবেই কাম্য না। বাংলাদেশের আইন অনুযায়ী আপনি পারবেন না একজনকে আত্মপক্ষ সমর্পণের সুযোগ ছাড়া তার বিচার করতে। আপনি প্রকাশ্যে খুন করলেও তাকে গিয়ে আপনার কাঠগড়ায় দাঁড়ায় তাদেরকে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেওয়া হয়। সেইখানে আপনার যাত্রীর অভিযোগ অথবা কোম্পানির যে অ্যাপের অ্যালগরিদমের মাধ্যমে কোনো কিছু একটা ফাইন্ড আউট করে কোনো তথ্য প্রমাণ না নিয়েই কি করছেন, চালককে আইডিটা বন্ধ করে দিচ্ছে। এটা কি কখনো হতে পারে নাকি? এটা কি কখনো কাম্য? মানে পুনরায় আপনার হচ্ছে গিয়ে সুযোগ দেওয়া হয় না। পুনরায় তো সুযোগ দেওয়া হয় না, বরঞ্চ একটা আক্ষেপের জায়গা বলি যে ইদানিং খুব আমার কাছে যে বিষয়টি আসতেছে সেটি হচ্ছে গিয়া যে দীর্ঘ 8 বছর 7 বছর আপনার এই সার্ভিসের সাথে যুক্ত আছে, 10,000 20,000 30,000 রাইড দিছে, এইরকম আইডিগুলো উবার ফেক আইডি বলে বন্ধ করে দিচ্ছে। ফেক আইডি বলে বন্ধ করে দিচ্ছে, বলছে যে আপনার এই আইডি তো আপনার ডকুমেন্ট তো ভুয়া, কিন্তু সে তার লিগেল ডকুমেন্ট দিয়ে সকল কিছু লিগেল দিয়ে সে দীর্ঘদিন যাবত এই সার্ভিসটা পরিচালনা করে আসতেছে। অফিসে যাওয়ার পরে বলে যে আপনার আইডিটা বন্ধ হয়ে গেছে, আমাদের কিছু করা নেই, এটা ইন্ডিয়া থেকে বন্ধ করছে বা হচ্ছে গিয়া হেড অফিস থেকে বন্ধ করছে। আর ওদের হেড অফিস তো আপনার হচ্ছে গিয়া ইন্ডিয়া আমেরিকা বিভিন্ন জায়গায় আছে। তো এরা যে বাংলাদেশ থেকে একটা যৌক্তিক কোনো সমাধান দেবে এটাও তারা দিতে পারে না। আমি এখানে আরেকটু যুক্ত করি যে তারা যেটি বলছে যে ধরেন 8-10 হাজার রাইড দেওয়া একটা আইডি, সে 8-10 হাজার রাইড দিছে, সে দীর্ঘ 6-7 বছর চালাচ্ছে, তার যদি অ্যাকাউন্টটা ফেক হয় তাহলে এতদিন তিনি সার্ভিস কিভাবে দিল? আচ্ছা, এতদিন তিনি সার্ভিসটা কিভাবে দিল? তাহলে এতদিন যাত্রী নিরাপত্তাটা কিভাবে ইনশিওর হলো? তাহলে এই জবাবদিহিতা তারা কিভাবে করবে? অর্থাৎ যদি আপনার হচ্ছে গিয়ে তার আইডি ফেক হয় তাহলে তো ওই 8-10 হাজার যেটা দিছে সেই ক্ষেত্রে তাদের মানে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন আসে। অবশ্যই তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন আর যদি ওইখানে 8-10 হাজার যদি ঠিক থাকে তাহলে তো এখন তারা আইডি ব্লক করার কোনো সুযোগ নাই। তো এই বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং সরকার একটা আপনার হচ্ছে গিয়া মোটামুটিভাবে একটা নির্দেশনাও দিয়েছে, দেখা যাক সামনে কি হয় আর কি। এর পরের যে বিষয়টা আসলে এই সার্ভিসে যুক্ত মানুষগুলোর না আর কি কোনো ভবিষ্যৎ নেই, কোনো সেভিংস নাই। এই সেভিংসের আওতায়ও আনা উচিত। শ্রম আইনে যেটি বলা আছে, আপনি জেনে থাকবেন যে সম্প্রতি লাস্ট যে শ্রম আইন সংস্কার হয়েছে, এই শ্রম আইন সংস্কারে এই ধরনের প্ল্যাটফর্ম ওয়ার্কারদেরকেও কিন্তু শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে, শ্রমিক হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সুতরাং যেহেতু আমরা এখন শ্রমিকের কাতারে পড়েছি, আমাদেরকেও আপনার সেভিংসের আওতায় আনতে হবে। আমাদেরও তো ভবিষ্যৎ আছে, তা না হলে একজন চালক 8-10 বছর 15 বছর এই সার্ভিস দিয়ে মেরুদণ্ড ক্ষয় করে তারপর তিনি যখন এই সার্ভিসে থাকতে পারবে না, তার ভবিষ্যৎ কি, তার অ্যাসেট কি? কিছুই নেই। আচ্ছা মহসিন ভাই, আপনাকে পেয়েছি সেজন্য এই প্রশ্নটা একটু আগে করে নেই। সেটা হচ্ছে গিয়ে যাত্রীদের একটা মানে প্রবল আপত্তির জায়গা, সেটা হচ্ছে গিয়ে যে আপনাদের ব্যবহার মানে এই রাইড শেয়ারিং এর ড্রাইভারদের ব্যবহার আপনার হচ্ছে গিয়ে ভালো না, মানে ড্রাইভারদের ব্যবহার টোটালি ভালো না। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন বা এটার কারণ কি? না, যদি আপনি বলেন যে টোটালি ভালো না, তাইলে আমি এটা বিশ্বাস করি না। না, টোটালি না, মানে অধিকাংশ ক্ষেত্রে অনেকেরই এটার একটা বড় মানে যতগুলো অভিযোগ থাকে যাত্রীদের পক্ষ থেকে মোটা দাগে এই যাত্রীদের পক্ষ থেকে আমার অবজারভেশন, দেখেন ব্যবহার খারাপ করা কোনো পক্ষ থেকেই কাম্য না। আচ্ছা, এটা হচ্ছে গা প্রথম বার্তা। আর দ্বিতীয় যে কথাটি বলবো, যে দেখেন যে এই ঢাকায়, বিশেষ করে ঢাকার যে যানজটপূর্ণ পরিস্থিতি, রাস্তায় যে পরিমাণে হ্যাসেল চালকদের প্রবাহিত হয়, ইভেন প্রত্যেকটা মানুষকেই দেখবেন যে আপনি সকালবেলা বাসা থেকে বেরোইছেন, খুব একটা রিফ্রেশ মাইন্ড নিয়ে বাসা থেকে বেরোইছেন, বাট আপনি রাস্তার সকল কিছু
পরে যখন বাসায় ফিরতেছেন আপনি ডিপ্রেশন নিয়ে ফিরতেছেন, আপনি সকালবেলা বেরিয়েছেন খুব ভালো মাইন্ড নিয়ে, দুপুরবেলা একজনের সাথে কথা বলতে গিয়ে আপনার আর ভালো মাইন্ডটা থাকতেছে না। তো চালকদের ক্ষেত্রে এই ধৈর্যের পরীক্ষাটা আরো বেশি দিতে হয়। রাস্তায় যানজট, বিভিন্ন ইস্যু, যাত্রীকেন্দ্রিক সকল কিছু মিলাইয়াই এই ইস্যুগুলো আছে। তারপরেও আমি বলবো যে আসলে ভালো ব্যবহার আমরা সকলের কাছ থেকে আশা করি। তবে আমার একটা অবজারভেশন আছে যে চালকরা কখন আসলে একটু বেশি হাইপার হয়ে যায় বা উত্তেজিত হয়ে যায়, সেটি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একজন যাত্রী তিনি একটা রাইড রিকোয়েস্ট দিছে, তার বাসার সামনে গাড়িটা আসছে, হ্যাঁ, সে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এই চালকটাতে বসায় রাখছে। আচ্ছা, যখন তিনি বসে থাকতেছেন 10-15 মিনিট, এই 10-15 মিনিটে না অপেক্ষার সময়টা কিন্তু খুব খারাপ। আর তার তো একটা চিন্তা আছে যে তাকে এই রাইডটা শেষ করে তিনি আর একটা রাইড দেবেন, এই ধরনের একটা চিন্তা ভাবনা সবারই থাকে, সময়ের যে মূল্যটা আর কি। তো দেখা গেছে কি এই যে 10 মিনিট 15 মিনিট যে বসে থাকলো, এই বসে থাকতে থাকতে তার আপনার হচ্ছে গিয়া মাথার ভিতরে একটু আর কি আনস্যাটিসফাই ভাব চলে আসলো। তারপরে দেখা গেছে যে এই যাত্রীটাকে উঠাইছে, উঠানোর পরে এই যাত্রী বলতেছে ভাই জোরে যান আমার তাড়া আছে, কিন্তু সে কিন্তু তাকে 15 মিনিট আনায় বসা রাখলো। এখন তারা আছে, এখন সে যাচ্ছে, তারপর আবার ফাট করে আবার অনেক যাত্রী মনে করেন যে রাস্তার মাঝখানে বলবে কি ভাই একটু থামেন তো, একটু বাজার করবো, এটা করবো, এটা সেইটা করবো। এই যে এই বিষয়গুলো আসলে আমাদের আমি অনুরোধ করবো আসলে যাত্রীদেরকে আপনার মাধ্যমে যে একটু বিবেচনা করবেন যে এই সার্ভিসটা কিন্তু একটা আধুনিক যাতায়াত ব্যবস্থা। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়িটা কোথায় আছে, কোথা থেকে আসতেছে। হ্যাঁ, অনেকেই বলেন যে ভাই অনেক সময় গাড়ি পাইতে সময় লাগে, এই কারণে একটু আগে ভাগেই দেই, কিন্তু এটা করা উচিত না। আপনি প্রপার রেডি হবেন, রেডি হয়ে গাড়িটা কল করবেন। দেখা যাচ্ছে যে আপনি রেডি হয়ে যখন কল করবেন তখন গাড়িটা আসলেই কিন্তু আপনি গাড়িতে উঠবেন, দেখে উঠবেন। তখন কি হয়, চালকের মাইন্ডটা ভালো থাকে, আপনার প্রতি একটা ভালো ধারণা থাকে যে না উনি হচ্ছে গিয়া কেয়ারফুল একজন যাত্রী। তো এই বিষয়গুলো যদি আর কি একটু স্যাক্রিফাইস করা যায়, তারপরে আসলে প্রপার হচ্ছে গিয়া একটা এই সার্ভিস কিন্তু চালকদের যেরকম কিছু নিয়মকানুন আছে সার্ভিসটা পরিচালনা করার, সার্ভিসটা দেওয়ার, যাত্রীদেরও কিন্তু অনেকগুলো নিয়মকানুন আছে এই সার্ভিসটা গ্রহণ করার। তো সেইগুলো যদি একটু সবাই সবার জায়গা থেকে একটু মেনটেন করা যায়, তাহলেই যে খারাপ আচরণের যে বিষয়গুলো আছে সেগুলো আপনার অনেকটাই কমে আসবে। আমি একটু বলি, আমি তো নিজে একজন এই সার্ভিসের মানুষ, আমি দীর্ঘ প্রায় 9 বছরের উপর এই সার্ভিসের সাথে যুক্ত। আমি আমার কথাই বলি, যখন একজন যাত্রী ঠিক টাইমলি আইসা আমার গাড়িতে উঠে, আমি গেলাম, সে আসলো, উঠলো, উঠে বলল যে ভাই কেমন আছেন, কি অবস্থা, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, একটা হাসি দিয়ে যখন বলি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরে না ওই যে ডিপ্রেশনগুলো না কেটে যায়। তারপরে মনে হয় কি তার সাথে একটু গল্প করি, করি, এই ধরনের বিষয়গুলো কিন্তু যাত্রীদের সাথে ঘটে। তার এই ধরনের বিষয়গুলো যে যাত্রীদের সাথে ঘটে তাদের অভিজ্ঞতাটা একবার জিজ্ঞেস করেন, তাদের অভিজ্ঞতা কিন্তু চালকদের প্রতি ভালো। কিন্তু যারা আপনার হচ্ছে কি যে এই ধরনের বিষয়গুলো করে, যাত্রী গাড়িগুলোকে এনে বসায় রাখছে, হ্যাঁ, টাইমলি উঠছে না, বিভিন্ন কারণে দেখা গেছে রুট পরিবর্তন করতে চাচ্ছে, এই সকল বিষয় নিয়ে আসলে আপনার সমস্যাগুলো তৈরি হয়। একটা বিষয় আমি আপনাকে যেটি কিছুক্ষণ আগে বলছিলাম, এই যে যাত্রী আসলে গাড়িতে অশ্লীলতা করছে, তাকে যে আমি বাধা দিলাম, হ্যাঁ, তার কাছে কি আমি কখনো ভালো হতে পারবো? না না না, তার কাছে তো ভালো হবে না। ভালো হতে পারবো না। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আছে। অনেকে আছে দেখা যাচ্ছে যে বাসায় তার কোনো একটা প্রবলেম হয়েছে, সেইটাই সে গাড়িতে ঝাড়তেছে, মানে বোর সাথে ঝগড়া করে ড্রাইভারের উপর যাচ্ছে। এরকমটাও আছে। আবার অনেক চালকের ক্ষেত্রে এরকম আছে যে দেখা গেছে যে আগের রাইডে কোনো একটা যাত্রী তার সাথে এমন কিছু একটা করছে, সে ডেসপারেট হয়ে গেছে, তার আর আসলে গাড়ি চালানো মানে মনস্তাত্ত্বিক ওই ঝামেলাটাই মাথার মধ্যে, ওই ঝামেলাটাই মাথার মধ্যে ঢুকে আছে। এই যে মনে করেন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তবে এখানে আমি বলবো যে ভাই সবাইকেই না একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকের পরিপূরক, কেউ কারো চাকর না রে ভাই। আমি সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে সার্ভিস দিতে আসছি, আর আপনিও সামান্য কিছুর বিনিময়ে সার্ভিস নিতে আসছেন। আমি যদি আজকে সার্ভিস দেওয়া বন্ধ করে দেই, বাংলাদেশের সকল চালকরা যদি গাড়ি চালানো বন্ধ করে দেয়, রাষ্ট্র চলবে না। আপনারা যদি গাড়িতে না চলেন, এই সার্ভিস চলবে না। আমরা প্রত্যেকের পরিপূরক, তাই প্রত্যেকেরই উচিত একটু সিনসিয়ারলি সার্ভিসটাকে গ্রহণ করা, তাহলে হয়তো বা এই ধরনের ব্যবহারগুলো অনেকটাই কমে যাবে। আরেকটা প্রসঙ্গে যাব যে ড্রাইভারদের বিরুদ্ধে মোটা দাগে একটা বড় অভিযোগের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে গিয়ে এটার ভুক্তভোগী অনেক সময় আমি নিজেও হয়েছি। সেটা হচ্ছে গিয়ে আপনার হলো, আমি কল করেছি, সে অ্যাকসেপ্ট করেছে, তো অ্যাকসেপ্ট করার পরে দেখা যাচ্ছে যে সে আসতেছে না,
বা লোকেশন শোনার পরে সে বলতেছে আসতেছি, ক্যান্সেলও করে না, আবার আপনার হচ্ছে গিয়ে আসেও না, এরকম একটা জায়গার মধ্যে আটকে রেখে দেয় আমাদেরকে। এইটার কারণটা কি? ক্যান্সেল করে না বলতে কি আপনাদেরকে ক্যান্সেল করতে বলে যে ভাই আপনি হ্যাঁ, cancel আপনার করুন। আমাদেরকে ক্যান্সেল করতে বলে বা এরকম একটা বিষয়। আচ্ছা, যে যে বিষয়টি বলছেন এটি আমি অকপটটা স্বীকার করছি যে এটি ঘটছে, এটি ঘটছে উভয় দিকেই ঘটছে। আপনি হয়তো বা শুধু আপনার দিকটা বলছেন, চালকদের ক্ষেত্রে এরকম অহরহ ঘটছে যে একজন যাত্রী কল দিছে, তার গন্তব্যের কাছাকাছি চলে আসছি আমি, প্রায় 2-3 কিলোমিটার গাড়ি চালায়, ফুট করে সে ক্যান্সেল করে দিছে। উভয় পক্ষে এই বিষয়টা ঘটে। তবে চালকদের ক্ষেত্রে যেটি হচ্ছে যে চালকরা যে ক্যান্সেলগুলো করছে এর বিস্তারিত যদি আমি বলি তাহলে আমি বলবো যে এইখানে 70% দায় আছে কোম্পানির, যেটা যাত্রীরা জানে না। সেই বিষয়টা হচ্ছে উবার পাঠাও, দুইটা কোম্পানি বর্তমানে এমন একটা সিস্টেম চালু করছে যে একটা রাইড রিকোয়েস্ট, ধরেন আপনি যাত্রী একটা রাইড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এই রাইড রিকোয়েস্টটা আশেপাশে থাকা প্রায় 10-15 জনের কাছে একই টাইমের মধ্যে সেটি চলে যাচ্ছে। তো যাওয়ার ফলে কি হচ্ছে যে আপনার দেখার কোনো সুযোগ নাই। ধরেন আপনার রাইডের ভাড়াটা আমি দেখতে পাচ্ছি 500 টাকা ভাড়া, দেখার সাথে সাথে আমি ক্লিক করে ফেলছি। হ্যাঁ, এখন ক্লিক করার পরে দেখলাম কি আপনি ক্লিক করছি, আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। সবাই এই কাজটাই ম্যাক্সিমাম হচ্ছে, যেহেতু কম্পিটিশন একটা প্রতিযোগিতায় ফালাইয়া দিছে, যদি আমি ধরতে না পারি আরেকজন ধরে ফেলবে। হ্যাঁ, এই যে প্রতিযোগিতাটা ফালাইছে এর ফলে যেটা হচ্ছে যে আপনি কোথায় যাবেন, কোথায় আছেন এইটা না দেখে শুধুমাত্র ভাড়াটা দেখছি 500 টাকা, আমি ধরে ফেলছি। এখন ধরে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোথায় যাবেন, এখন আপনি বলছেন আমি যাবো শনিরাকড়া। এখন দেখা গেছে আমার গাড়িতে গ্যাস নাই, অথবা ওই শনিরাকড়া এই 500 টাকায় যায় আমার পোষাবে না, বা বিভিন্ন ইস্যুস থাকে, তখন কি হচ্ছে রাইডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু এর আগে ছিল না। 2022 সাল পর্যন্ত যেটি ছিল সেটি হচ্ছে গিয়ে আপনার দেখাইতো আর কি, একটা রাইড রিকোয়েস্ট আপনার হচ্ছে গিয়া একজন চালকের কাছেই যাইতো, নির্দিষ্ট একটা সময় থাকতো, ধরেন 15 সেকেন্ড 20 সেকেন্ড একজন চালক দেখতে পায়, অর্থ একদম যে একজন অ্যাকসেপ্ট না করলে পরে অন্যজনের কাছে পরে অন্যজনের কাছে করতে ফরওয়ার্ড হইতো। তখন কি হইতো যে আপনার দেখতে পাইতাম আমরা যে যাত্রীটা আছে এখানে, যাবে এখানে, ভাড়া এত টাকা, দেখে শুনে হয়তো আমি অ্যাকসেপ্ট করতাম, না হয় অ্যাকসেপ্ট করতাম না। কিন্তু বর্তমান পরিস্থিতিটা তো বুঝতে পারছেন যে প্রতিযোগিতায় ফালাইয়া দিছে, এই প্রতিযোগিতার কারণে অনেক সময় ডেস্টিনেশন না দেখেই, হ্যাঁ, তার পিক আপ পয়েন্ট না দেখেই চালকরা শুধুমাত্র ভাড়াটা দেখে অ্যাকসেপ্ট করে ফেলতে। কিন্তু এখন তো আপনার হচ্ছে কি লোকেশন দেখা যায়, তাই না? হ্যাঁ, লোকেশন দেখা যায়, কিন্তু আমি কি বললাম যে আপনি যে লোকেশনটা দেখা যায় ওই দেখতে দেখতে আরেকজন ধরে ফেলছে, কারণ আপনি একটা প্রতিযোগিতা লাগাই দিছে। আচ্ছা, এবং আমি আরো একটা কথা বলি যেটা কনসার্নের জায়গা, সেটা হচ্ছে কি দেখেন আগে যেরকম রাতে মানুষ সার্ভিসটা পাইতো, অনেক চালকরা রাতে গাড়ি চালায়, এখন রাতে গাড়ি চালায় না। কেন? এটা কমে গেছে, কারণ রাতে এক হচ্ছে গিয়ে ভাড়াটা অনেক কম থাকে। হ্যাঁ, আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে গিয়ে এই যে আপনার এই সিস্টেমের ফলে কি হয়েছে, যখন এই সিস্টেমটা ছিল না, একটা রাইড রিকোয়েস্ট যখন একজনের কাছে যাইতো, দেন সে রিসিভ না করলে আরেকজনের কাছে যাইতো, এই সিস্টেমটা যখন ছিল তখন কি হইতো, আপনার একজন চালক রাতে দেখা গেছে যে গাড়িতে বিশ্রাম করতেছে, মোবাইলটা চার্জে লাগায় দিয়ে যে কল বাজলে তো আমি শুনতে পারবো, তো কল বাজলে তো উনি দেখা রাইডটা অ্যাকসেপ্ট করতেন। এখন কি হচ্ছে, এখন যদি কেউ রাতে গাড়ি চালায় তার সার্বক্ষণিক আসলে মোবাইলের দিকেই তাকায় থাকতে হচ্ছে, যে যদি কল আসে, যদি আমি ধরতে না পারি তাহলে তো আরেকজন নিয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? তো এই যে এই প্রতিযোগিতার ফলে রাইড ক্যান্সেলেশনের হারটা অনেক বেড়ে গেছে। এইটার জন্য কোম্পানি দায়ী। আর 30% যেটি আমি বলবো সেটি হচ্ছে কি অনেক চালকরা আসলে এখনো পর্যন্ত নেভিগেশনটা ঠিকমতো বুঝে না, ম্যাপের যে আপনার হচ্ছে গিয়া ম্যাপিংটা সেটা অনেকে বোঝে না। আর এইটার হচ্ছে গিয়ে কোম্পানির দায়বদ্ধতা আছে, কারণ কোম্পানি আপনার একটা চালকদেরকে দক্ষ করার জন্য একটা প্রপার ট্রেনিং করানো দরকার। সেটা আপনার হচ্ছে কোম্পানিগুলো করতে পারতো, কিন্তু কোম্পানিগুলো শুধুমাত্র তাদের বিজনেসের চিন্তা করেই মার্কেটে ব্যবসা করতেছে। যদি এই সকল কিছু আসলে ঠিক করতে হয় তাহলে ওই যে আমি বলছি যে একটা স্বচ্ছতা দরকার, পুরো সার্ভিসেই একটা স্বচ্ছতা দরকার, তাহলে এই বিষয়গুলো আপনার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, তো এই বিষয়গুলো নিয়ে তো আপনারা অনেক দিন ধরে কাজ করতেছেন এবং আপনাদের একটা ইউনিয়নও আছে, তো সেই ক্ষেত্রে সরকার, অ্যাপ কোম্পানিগুলা, তাদের ফিডব্যাক কি বা তাদের মূল্যায়ন কি, তারা কি বলতে চায়? জি, আসলে আপনি যে কথাটি বলেছেন, হ্যাঁ, সেটি হচ্ছে আমাদের ইউনিয়ন, অ্যাপ বেস ট্রান্সপোর্ট ইউনিয়ন সর্বদাই আসলে রাইড সার্ভিসের সাথে যুক্ত সকল চালকদের
কল্যাণে কাজ করে, তাদের ন্যায্য পারিশ্রমিক, কর্মের নিশ্চয়তা, সামাজিক সুরক্ষা, ভবিষ্যৎ নিরাপত্তা, আইনি বিষয়, এই সকল বিষয় নিয়েই আসলে আমরা কনসার্ন এবং আমরা চাই যে সরকার এই সকল বিষয়গুলো সঠিকভাবে তদারকি করুক এবং একটা স্বচ্ছ সুন্দর আধুনিক এই যাতায়াত ব্যবস্থা যাতে গড়ে ওঠে, সেটির জন্য যাতে আর আমরাও যাতে আসলে আপনার হচ্ছে গিয়ে এই সার্ভিসে টিকে থাকতে পারি। তো এই নিয়ে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আপনি দেখেছেন। তো সর্বোপরি আপনার হচ্ছে গিয়ে বিআরটিএ থেকে আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম, আমাদের সেই প্রত্যেকটা দাবির পক্ষে আমরা যৌক্তিকতা তুলে ধরেছি এবং আমাদের দাবিগুলো আসলে সরকারেরই যে নীতিমালা আছে সেই নীতিমালায় গুলো ফলো করলেই আসলে আমাদের দাবিগুলো বিষয়ে আপনার সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ এবং সেটি বিআরটি নিয়েছে। একটু বিস্তারিত বলেন, মানে আপনাদের দাবিগুলো কি কি, এরকম যদি মূল পয়েন্টগুলো যদি বলেন আপনাদের। আমাদের দাবির মধ্যে হচ্ছে গিয়া আপনার হচ্ছে গিয়া স্বচ্ছ ভাড়া নির্ধারণ, অর্থাৎ হচ্ছে গিয়া প্রত্যেকটা যানবাহনের আপনার হচ্ছে গিয়া জ্বালানি রক্ষণাবেক্ষণ খরচ এবং চালকদের জীবনযাত্রা ব্যয় বিবেচনা করে সামঞ্জস্যপূর্ণ একটা ভাড়া কাঠামো। কমিশন হচ্ছে গিয়া আমরা দাবি করছি 10%, সর্বোচ্চ 10% কমিশন। চালকদের নিরাপত্তা, আইডি ডিঅ্যাক্টিভেশন করার ক্ষেত্রে আপনার অবশ্যই বাধ্যবাধকতা থাকতে হবে যে তাদেরকে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেওয়া, তথ্য প্রমাণ নেওয়া, এই বিষয়গুলোই আসলে আমাদের মূল। আরও আছে হচ্ছে যে পাঠাওয়ের দুর্ঘটনা প্রবণ বিডিং সিস্টেম, তারপরে হচ্ছে গিয়া রাষ্ট্রীয় নীতিমালায় যেটি উল্লেখ নাই সেটিও তারা যুক্ত করেছে এই সার্ভিসের সাথে, সিএনজি, অটোরিকশা, এই বিষয়গুলোই আসলে আমাদের দাবির মধ্যে আছে, মূল দাবি। তো আপনারা একটা দাবি করেছেন যে আপনার হচ্ছে গিয়ে অ্যাপগুলো যাতে আপনার হচ্ছে 10%-এর বেশি কোনোভাবে আপনাদের থেকে কেটে না নেয়, এই দাবিটা হচ্ছে গিয়ে আপনাদের একটা মোটা দাগে আসছে। তো এইটা আপনার হচ্ছে গিয়ে মানে আপনার কাছে কি মনে হয় যে এটা কতটা যৌক্তিক? তারা যখন আপনার হচ্ছে গিয়ে আপনাদেরকে অ্যাপের এই সুবিধাটা দিচ্ছে, মানে আপনার হচ্ছে যাত্রী গ্রহণের যে জায়গাটা সেটাই তৈরি করতেছে তারা, তো সেই জায়গা থেকে 10% যদি আপনার হচ্ছে গিয়ে তারা কমিশন নিয়ে, এটা কি যে পরিমাণ তাদের জনশক্তি এখানে ব্যয় করতে হচ্ছে এবং প্রযুক্তিগত যে সহায়তা আপনাদেরকে তারা দিচ্ছে, সেই জায়গা থেকে কি এটা কি যৌক্তিক কিনা? আচ্ছা, আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের উত্তরে আমি প্রথমে আপনাকে পাল্টা একটা প্রশ্ন করবো যে আমি প্রথমে একজন চালকের আয় ব্যয়ের হিসাব এবং কমিশনের যে বিষয়টা বলছি, আপনার কাছে কি মনে হয় যে একজন চালক 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করে 600 টাকা নিয়ে বাসায় যাবে আর কোম্পানি 25% কমিশনে 1000 টাকা নিয়ে যাবে? এইটা কি যৌক্তিক মনে হয় আপনার কাছে? না, আমার জায়গা থেকে যদি বলেন অবশ্যই যৌক্তিক না, তবে 10% এটাও আমার কাছে যৌক্তিক মনে হয় না। এখন 10% আমরা দাবি করছি, এটা নির্ধারণ করার দায়িত্ব তো সরকারের, তাই না? তো সরকার এখানে আমাদের স্পষ্ট কথা, কোম্পানিগুলো আয় ব্যয় অডিট করুক, তারা সারা বিশ্বেই বিজনেস করতেছে, সকল জায়গায় কিন্তু কমিশন কাঠামো এক না, উবারেরও না, পাঠাওয়েরও না। তো যারাই এই সার্ভিসটা দিতে আসছে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্সড তো অবশ্যই থাকা উচিত। তবে 25% আপনার হচ্ছে গিয়া কখনোই কাম্য না। আর আমরা যেটি 10% দাবি করেছি সেটি সরকার বিশ্লেষণ করে দেখতে পারে। অলমোস্ট হচ্ছে গিয়া সরকারি তরফ থেকে তারা একটা হিসাব নিকাশ করে কিন্তু কোম্পানিগুলোকে 15% কমিশন নির্ধারণের জন্য বলা হয়েছে। 15%? এইটা দিকে আপনার কি সন্তুষ্ট কিনা? এইটা যদি আসলে বাস্তবিক অর্থে আপনার 15% গভর্নমেন্ট নির্ধারণ করে দেয়, তাহলে তো গভর্নমেন্টের আইনের বাহিরে তো আমরা যেতে পারি না, আমাদেরকে এটা মানতে হবে। তবে আমাদের এখানে কিছু আরও কিছু দাবি থাকবে যে যাতে এই 15%-এর ভিতরে চালকদের সেভিংস থাকে, চালকদের ন্যূনতম একটা সেভিংস থাকে। এই যে কোম্পানিগুলো কোনো একটা দুর্ঘটনা ঘটলে, কোনো একটা চালক নিহত হইলে, আপনার আহত হইলে তারা যে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করছে না, এই বিষয়গুলো যাতে স্পষ্ট থাকে এবং কোম্পানিগুলো যাতে সেই বিষয়গুলো দেখে। বিডিং করা অ্যাপগুলোর বিপক্ষে আপনারা অবস্থান নিয়েছেন। তো যাত্রীর দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আসলে বিডিং অ্যাপগুলো তাদের জন্য সহায়ক। সেই জায়গা থেকে আপনারা এই মুক্তবাজার অর্থনীতির সময় আপনাদের এই কথাটা কতটা যৌক্তিক? আমি এই প্রশ্নের উত্তরে প্রথমেই বলবো যে ভাই, এই সার্ভিসটা যখন ছিল না তখন আপনার হচ্ছে সিএনজি, অটোরিকশা বা ট্যাক্সি ক্যাবে চড়ছেন? হ্যাঁ, চড়ছেন। তো রাস্তায় বের হয়ে সিএনজি অটোরিকশা চালকদের সাথে ভাড়া নেওয়া মারামারি পর্যন্ত হইতে দেখছি, আমি দেখছি। হ্যাঁ, এটা দেখো, তারা যাত্রী মিটারে যেতে চায়, ওই সিএনজি অটোরিকশা চালকরা মিটারে যেতে চায় না, ট্যাক্সি ক্যাব চালকরা মিটারে যেতে চায় না। কিন্তু এই
শতাব্দীতে এসে 2026 সালে যেখানে প্রযুক্তির দিক থেকে পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে, এবং আপনি মুক্ত বাজারের কথা বললেন, এই আপনি বাজার অ্যানালাইসিস করেন, মাস পর্যন্ত এখন ফিক্সড প্রাইসিংয়ে বিক্রি হচ্ছে। আগে দরাদরির যে সিস্টেম, এই সিস্টেমটা আস্তে আস্তে কি হচ্ছে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে। সব কিছু এখন হচ্ছে আপনার স্পষ্ট স্বচ্ছতায়। তো সেই জায়গা থেকে এই শতাব্দীতে এসে আপনার অ্যাপে, হ্যাঁ, যেখানে সরকার বলছে যে একটা নির্ধারিত ভাড়া কাঠামো থাকা উচিত, স্বচ্ছতা থাকা উচিত, সেখানে এই দর কষাকষিটাকে আপনি কি কিভাবে মূল্যায়ন করছেন? বা যাত্রীদেরকেই আমি বলবো যে আপনি যে যাত্রীদের সুবিধার কথা বলছেন, আসলে কি সুবিধা হচ্ছে? না, এই বিডিং সিস্টেমের ফলে যাত্রীদের সময় নষ্ট হচ্ছে। তারা দর কষাকষি করতেছে, কেউ ধরছে না, আরেকজন পাল্টা অফার দিচ্ছে। আবার চালকরা কি করছে, গাড়ি চলন্ত অবস্থায় এই যে ভাড়া দেখে মনে হচ্ছে যে যেহেতু বিডিং করার সুবিধা আছে, হ্যাঁ, ধরেন ভাড়া আপনি একটা ভালো ভাড়াই দিচ্ছেন, যাত্রী একটা ভালো ভাড়াই অফার করছে, ধরেন যে 500 টাকা ভাড়া অফার করছে, ভালো ভাড়া। তারপরে যেহেতু বিডিং করা ভাড়া বাড়ানোর অপশনটা রাখা হয়েছে, চালকের কাছে মনে হচ্ছে কি, মনে হয় আর একটু বাড়তি হইলে আমার জন্য সুবিধা। এই যে বাড়তি ভাড়াটা দিতে যাচ্ছে, দুর্ঘটনা কবলিত হচ্ছে। এবং রাষ্ট্রীয় যে নিয়ম, ট্রাফিক আইনেও যদি বলেন যে আসলে গাড়ি চালানো অবস্থায় কিন্তু মোবাইল ফোনই ব্যবহার করার নিয়ম নয়। তো এইরকম একটা দুর্ঘটনা প্রবণ সিস্টেম, এটা তো আসলে কারোর জন্যই কাম্য না। এটা কখনোই এই সার্ভিসের জন্য গ্রহণযোগ্য বলে আমি মনেই করি না। যাত্রীদের সুবিধা হচ্ছে এইটা, যাত্রীরা ভালো সার্ভিস চাবে। যে কোম্পানি তাদেরকে ভালো সার্ভিসটা দিতে পারবে, যে কোম্পানির চালকরা তাদেরকে ভালো সার্ভিস দেবে, তারা সেই কোম্পানির অ্যাপ ইউজ করবে। আর সার্ভিসটা যারা দেবে তাদেরকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে কোম্পানিগুলোর। অর্থাৎ যে চালকরা যাত্রীদেরকে সার্ভিসটা দেয়, তাদেরকে ভালো রাখার দায়িত্ব কোম্পানিগুলোর। তাহলেই হয়তো বা আপনার হচ্ছে এই সার্ভিসটা আরও ভালো হবে বলে আমি মনে করি। দেখেন, এই বিডিং সিস্টেম যদি আসলে অব্যাহত থাকে, তাহলে না উভয় পক্ষের কেউই কখনো স্যাটিসফাই হইতে পারবে না। আপনি বিষয়টা বুঝেন, যাত্রীর মনে হবে কি আমার কাছ থেকে মনে হয় ভাড়া বেশি নিয়ে নিচ্ছে, আবার চালকের মনে হবে কি আমাদেরকে মনে হয় ভাড়া কম দিচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? আর কি ধরেন যাত্রী একটা স্মার্ট ভাড়া দিছে, সেইটা দেখো যে চালকের কাছে মনে হচ্ছে কি মনে হয় আমাকে ভাড়া কমায়া দিছে, আমি একটু বাড়ায়া দিই। আবার যাত্রীর মনে হবে কি আমার কাছ থেকে মনে হয় ভাড়া, এই যে চালক মনে হয় যে বাড়তি চাইছে, আমার কাছে বেশি চাচ্ছে। তো এই যে সময় নষ্ট, এই যে মানসিক চাপ, হ্যাঁ, এইগুলা তো আসলে এই শতাব্দীতে সেই রকম একটা সার্ভিসে গভর্নমেন্টই অনুমোদন দেয় নাই, সরকারই অনুমোদন দেয় না। আমরা তো এটার বিরোধিতা বা করছি পরে, কিন্তু সরকারের যে নীতিমালা আছে সেইখানেই তো অনুমোদন নাই। আর যেখানে আর কি যুগ আগে যাচ্ছে, সেইখানে হচ্ছে গিয়া সকল কিছু থাকবে স্বচ্ছ। আপনার পার কিলোমিটার প্রতি ভাড়া কত থাকবে, মিনিট প্রতি ভাড়া কত থাকবে, সর্বনিম্ন ভাড়াটা কত কিলোমিটারের ভিতরে থাকবে, এগুলো স্বচ্ছতা থাকবে। যাত্রী দেখবে আমার এখান থেকে আমি ওখানে যাচ্ছি, আমার সম্ভাব্য ভাড়া হচ্ছে এত টাকা। তো যাওয়ার পরে দেখা গেছে যে জ্যাম কম হইলে আপনার ভাড়া কিছু কমতে পারে, জ্যাম বেশি হইলে ভাড়া বাড়তে পারে। আর কি সকল একটা স্বচ্ছ হিসাব থাকা দরকার। এই বিডিং সিস্টেম না, এই বিডিং সিস্টেম হচ্ছে গিয়ে মানসিকভাবে চালক যাত্রী উভয়কেই ক্ষতি করছে, চাপ সৃষ্টি করছে। সিএনজি অটোরিকশা অ্যাপভুক্ত করার ব্যাপারে আপনাদের আপত্তি আছে, তো এইটার কারণ কি, বা এটা কতটা যৌক্তিক? যে তারাও তো আপনার হচ্ছে কি একটা পেশাজীবী, তো সেই জায়গা থেকে আপনারা তাদের ব্যাপারে আপত্তির কারণ কি? জি, আপনি যে কথাটা বলছেন যে আমাদের আপত্তি, মূলত আমাদের আপত্তি না, এই আপত্তিটা হচ্ছে সরকারের। আর সরকারকে আমরা জাস্ট মনে করিয়ে দিয়েছি। অর্থাৎ রাষ্ট্রীয় যে নীতিমালা আছে, রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা 2017, সেখানে স্পষ্টভাবেই বলা আছে এই সার্ভিসে কোন কোন যানবাহন যুক্ত হতে পারবে। বলা আছে কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, জিপ গাড়ি এবং মোটরসাইকেল। সিএনজি অটোরিকশার কথা বলা নাই, কারণ সিএনজি অটোরিকশার আলাদা কিন্তু নীতিমালা আছে, তাদের সকল কিছু আলাদা ভাড়া কাঠামো আছে। তারা চাইলেই যে কোনো জায়গা থেকে যাত্রী উঠাইতে পারে, তার মানে তাদের হচ্ছে গিয়া বাণিজ্যিক একটা সার্ভিস। এখন এটা বললাম একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা বলবো, যে কথাটা বলছেন, তারা তো শ্রমজীবী, মূলত তাদের ক্ষতি করার জন্য না, তাদের উপকারের জন্যই আমরা আপাতত এইটার পক্ষে আর কি দাঁড়িয়েছি। কারণ এই কোম্পানিগুলো আমাদেরকে যে ধরনের আয়ের উৎস দেখিয়ে, প্রলোভন দেখিয়ে এই সার্ভিসে যুক্ত করে, এখন তারা নিজেদের মতো করে সব কিছু করে নিচ্ছে, তাদের ব্যবসায়িক মুনাফা অর্জন করতেছে, আমাদের ক্ষতি করে আর কি, এক প্রকার বলবো যে আমাদের ক্ষতি করে। এই সিএনজি চালকদের সাথে সাথে এটা তারা করতে না পারে, তার জন্যই আমরা বর্তমানে এই স্ট্যান্ডার্ড নিচ্ছি। তবে আমাদের এও কথা আছে, যদি সরকার সিএনজি অটোরিকশাকে এই সার্ভিসে যুক্ত করার অনুমোদন দেয়, ডাজেন্ট ম্যাটার, আমাদের কোনোই আপত্তি থাকবে না। তবে স্বচ্ছতা দরকার। ডাইনামিক প্রাইজিংয়ে কখনোই এই সার্ভিস আসলে ভালো চলবে না। কখনো আপনার হচ্ছে যাত্রী লাভবান হবে সাময়িক সময়ের জন্য,
হ্যাঁ, কখনো চালকরা লাভবান হবে সাময়িক সময়ের জন্য, কিন্তু বেশিরভাগ সময় সার্ভিস করতে হবে চালকদের, যাত্রীর, সকলেই মুনাফা করে যাবে কোম্পানিগুলো। সুতরাং এই জায়গাটা যখন স্পষ্ট হবে যে আপনার হচ্ছে গিয়ে সিএনজি অটোরিকশার পার কিলোমিটার কত, দেখেন সিএনজি অটোরিকশার মিটার হয়েছে সেই 2012 সালে, তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত আর নতুন করে মিটারিং আসে নাই। তো আমরা বলছি যে সকল কিছু যদি আপনারা বিআরটির কাছে আমরা বলছি যে যদি আপনারা সিএনজি অন্তর্ভুক্ত করেন, ডাজেন্ট ম্যাটার করেন, বাট হচ্ছে গিয়া সেটা নতুন নীতিমালায়, যেহেতু বর্তমান নীতিমালায় নাই, তাহলে এটাকে অপরাখতে হবে এবং তারাও অ্যাপ্রিসিয়েট করছে। আপডেট করে আপনার হচ্ছে তারপর আপডেট করেন, ভাড়া কাঠামোটা আপডেট করেন, কোম্পানিগুলো টোটাল ভাড়ার উপরে কত % কমিশন নিতে পারবে সেইটা আপডেট করেন। তাহলে না হলে তো আমাদের সাথে যেরকম কোম্পানিগুলো খেলছে এই সিএনজি চালকদের সাথেও খেলবে। তখন দেখা গেছে এখন যেরকম হচ্ছে কি অনেক সময় যাত্রীরা আপনার কারের যে সার্ভিসটা এই সার্ভিসটা থেকে বঞ্চিত হচ্ছে। তারা যখনই আর কি একটা কোনো পলিসি নিয়ে আসতেছে যেখানে চালকরা ঠকতেছে, তখন চালকরা ঠিকমতো সার্ভিসটা দিচ্ছে না, যাত্রীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সিএনজি অটো রিক্সার ক্ষেত্রেও সেম একই হবে, যাত্রীরা ভোগান্তিতে পড়বে, চালকরা ভোগান্তিতে পড়বে। তো এই জায়গাগুলো যাতে আপনার একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থান হয়, তার জন্যই আমাদের এই স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে একটাই, আমরা সরকারকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালা বহির্ভূত কাজগুলো কোম্পানি করছে। আপনারা আরেকটা বিষয় আপনারা হচ্ছে গিয়ে দাবি করেছেন, সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রীয়ভাবে অ্যাপ আনার জন্য। জি, তো বাংলাদেশে তো আমাদের আসলে রাষ্ট্রীয় যে কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে তিক্ত অভিজ্ঞতা আছে। তার মানে কি আমরা ভরসা করবো না? ভরসা তো করা যেতেই পারে অবশ্যই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে সেটা কি আপনাদের যে প্রচলিতভাবে আপনারা যে সার্ভিসটা এখন পেয়ে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি তার চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখেন, আমি বলবো যে মানুষ যেরকম পরিবর্তনশীল, একটা দেশও কিন্তু পরিবর্তনশীল, একটা সরকারের ম্যানেজমেন্টও পরিবর্তনশীল। হ্যাঁ, আমাদের অতীতে তিক্ত অভিজ্ঞতা আছে সরকারি অনেক প্রতিষ্ঠানের উপরে। তার মানে এই না যে আমরা ভরসা করব না, আমাদেরকেও ভরসা করা উচিত। তো রাষ্ট্রীয় এরকম একটা অ্যাপ তৈরি হলে কি হবে, যে এখন যেরকম একটা মানদণ্ড আছে, কিছু হইলে উবার একটা মানদণ্ড, দেখবেন যে আমার গাড়িতে পাঠাওয়ে কল করে যাত্রী পাঠাওয়ের অ্যাপে যাচ্ছে, ফ্রেন্ডকে ফোন দিয়ে বলছে কি যে উবারে যাচ্ছি, আর কি একটা মানদণ্ড। তো এই মানদণ্ড এবং এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে যদি রাষ্ট্রীয়ভাবে একটা অ্যাপ তৈরি হয়, রাষ্ট্র কিন্তু কখনো জনগণের বিরুদ্ধে যাবে না। অর্থাৎ তারা চালকদেরকেও দেখবেন, যাত্রীদেরকেও দেখবেন, উভয়ের বিষয়গুলোই সমন্বয় করে কিন্তু আপনার একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে তারপরে তারা ব্যবসাটা পরিচালনা করবে। এই ক্ষেত্রে সরকার চাইলে আপনার হচ্ছে গিয়া তাদের নিজস্ব তত্ত্বাবধানে থার্ড পার্টি কাউকে দিয়ে এই বিজনেসটা রান করাইতে পারে, এরকম কিন্তু অনেক নজির আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ভালো সার্ভিস পেতেই পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই সার্ভিসটা যেহেতু বাংলাদেশে চলতেছে এবং এখান থেকে হাজার হাজার কোটি টাকা আপনার হচ্ছে গিয়া বিভিন্ন কোম্পানি এখান থেকে ইনকাম করতেছে, তো সেই ইনকামটা যদি আমার দেশে থাকে, আমি তো আমার দেশের স্বার্থে কথা বলছি, আমার দেশে যদি থাকে, আমার দেশের কল্যাণে সেটা ব্যয় হবে। সুতরাং যদি এরকম কিছু একটা করা যায়, সঠিক তদারকি করা যায়, আমরা আশাবাদী যে হয়তো ভালো কিছু হবে। একটা অভিযোগ আসে আপনার হচ্ছে গিয়ে ড্রাইভারদের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে যেমন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, সদরঘাট, এই সমস্ত জায়গাগুলোতে আপনার হচ্ছে গিয়ে ড্রাইভাররা এই অ্যাপের মাধ্যমে যেতে চায় না। যদি কল করা হয় তারপরেও আপনার হচ্ছে গিয়ে দেখা যায় যে তারা মানে বাড়তি ভাড়ার জন্য মৌখিকভাবে আপনার হচ্ছে গিয়ে ভাড়া নির্ধারণ করে তারপরে আপনার হচ্ছে গিয়ে যাত্রী নেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারে আপনাদের ইউনিয়ন বা আপনাদের সংগঠন কি ধরনের ভূমিকা নিচ্ছে? আসলে যে মানে যেই জায়গাটাতে আপনার হচ্ছে গিয়ে অ্যাপের যদি আমরা দায়বদ্ধতার কথা বলি বা আমরা যদি যাত্রীর বিষয়গুলো নিয়ে কথা বলি, তাহলে আপনাদের এই জায়গা থেকে সংগঠনের এই ভূমিকাটা নিয়ে আপনারা আত্মসমালোচনা করেন কিনা? আসলে যে বিষয়টি আপনি বলছেন, এটি যদি আরেকটু গভীরভাবে আপনারা দেখেন, যে এই সিস্টেমটা কিন্তু আজকের না, এই সিস্টেমটা চলে আসতেছে দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে। আপনি যে এয়ারপোর্ট, রেল স্টেশন বা হচ্ছে গিয়ে এই ধরনের যে প্লেসগুলোর কথা বলছেন, এই ধরনের প্লেসগুলোতে এই সার্ভিস আসার আগে থেকেই এই ধরনের কালচারটা চলে আসতেছে। বরঞ্চ এই সার্ভিসটা আসার পর এই কালচারটা কিছুটা কমেছে। এখন এই জিনিসগুলো পরিপূর্ণ যদি আপনি সমাধান করতে চান, তাহলে দরকার হচ্ছে সকলকে অ্যাপের ভিতরে আনা। আর অ্যাপের ভিতরে সকলকে আপনি আনতে তখনই পারবেন যখন হচ্ছে গিয়ে স্বচ্ছতা থাকবে, স্বচ্ছ ভাড়া কাঠামো থাকবে,
চালকরা স্যাটিসফাই থাকবে, তখন আপনার হচ্ছে গিয়ে কী করবে, এখন যদি আপনার 20% চালকরা ইনভলভ থাকে, তখন হচ্ছে গিয়ে এখানে 100% চালকরা ইনভলভ হবে, তখন এই ধরনের বিষয়গুলো আসলে কমে আসবে। আর সংগঠনের যে বিষয়টা বললেন যে আত্মসমালোচনা, আমরা সর্বদাই ভাই আমাদের জায়গা থেকে নৈতিকতার কথা বলি, হ্যাঁ নৈতিকতার কথা বলি, এবং সর্বদাই চেষ্টা করি সকলের মাঝে এটি ছড়িয়ে দিতে যে না আসেন আমরা অ্যাপেই গাড়ি চালাই, হ্যাঁ তবে সকলে মিলে আসুন অ্যাপটাকে আমরা যারা অ্যাপটা পরিচালনা করছে তাদের যে অস্বচ্ছতা আছে সেগুলোকে আমরা ঠিক করে সকলে আমরা অ্যাপে চালাই। আমাদের কিন্তু আহ্বান এইটাই থাকে সকলের কাছে, দর কষাকষি করে ভাড়া নিয়ে আপনার হচ্ছে গিয়ে যাওয়া এক প্রকার। যাত্রীরা বলবো আমি একটা সময় জিম্মি ছিল, এয়ারপোর্ট থেকে আপনার মতিঝিল যাইতেও আপনার 2000 টাকা ভাড়া নিয়ে নিত। তো দেখেন এই অ্যাপ আসার পরে কিন্তু সেই কালচারটা কমছে। এখন যেটি আপনি বলছেন যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কিছু কিছু চালকরা এটি করতে পারে বা করে, তো সেই জায়গা থেকে আমরা কখনোই এটার সাপোর্ট করি না। একই সাথে আমি এটা বলবো যে দেখেন অনেকটা কিন্তু কমে আসছে, যাত্রীরা কিন্তু এখন এয়ারপোর্টে বলেন, রেল স্টেশনে বলেন, দাদা আপনার হচ্ছে 300 400 500 টাকা দিয়ে আপনার দূর দূরান্ত চলে যাচ্ছে। হ্যাঁ এই সুযোগ সুবিধাটা কিন্তু এই অ্যাপ না আসার আগ পর্যন্ত ছিল না। তো এইটিকে আরো সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্যই কিন্তু আমরা বারবার বলছি যে একটা স্বচ্ছ কাঠামো, যাতে যারা এখনো অ্যাপে নাই, যারা এই যে বাড়তি ভাড়া দাবি করতেছে তারা হয়তো অ্যাপের ভাড়ায় সন্তুষ্ট না, এইরকম একটা বিষয়। তো এইগুলো যদি আসলে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থানে আনা যায় তাহলে কিন্তু এই বিষয়গুলো একদম আমি মনে করি যে একদম 0%-এ নেমে আসবে, এই সমস্যাগুলো একদম 0%-এ নেমে আসা পসিবল। তো তার জন্য হচ্ছে গিয়া কোম্পানিগুলোকে আগে আসতে হবে, রাষ্ট্রকে আগে আসতে হবে, স্বচ্ছ ভাড়া কাঠামো দিতে হবে, তাহলেই হচ্ছে গিয়ে সকলেই দেখা গেছে যে আমরা কিন্তু সর্বদা বলি যে আসেন আমরা অ্যাপে চালাই, আবার এও বলি যে অ্যাপে চালাই আসেন অ্যাপটাকে ঠিক করি, কারণ যদি আমি অ্যাপে চালাইতে হয় তাহলে তো আমার এই সার্ভিসটাকে ঠিক করতে হবে, ঠিক না করে তো আমরা পারতেছি না। এই যে বিশৃঙ্খল ঘটনাগুলো যেগুলো বলছেন এগুলো ঘটছে, তো এগুলো ঠিক করতে হলে আসলে এই অ্যাপটাকে আগে ঠিক করতে হবে, অ্যাপটাকে একটা সঠিক মানদণ্ডে আনতে হবে। আপনি যে কথাটা বললেন যে যেহেতু ড্রাইভারদের মধ্যে অনেকেই আছে পরিপূর্ণ একাডেমিক শিক্ষা নাই, যার ফলে দেখা যায় যে অনেক সময় লোকেশন চিনে না বা অনেক ধরনের আপনার হচ্ছে গিয়ে ভুল রাস্তায় চলে যায়, তো এটার জন্য যাত্রী কেন বাড়তি টাকাটা দিবে? এটার দায় কি যাত্রী নেওয়া উচিত? আসলে বিষয়টা যেটি আপনি বলছেন যে ভুল জায়গায় চলে যায়, ভুল লোকেশনে চলে যায়, এরকম দুই একটা হয়তো বা বিশৃঙ্খল ঘটনা থাকতে পারে। তবে আপনার হচ্ছে কি এই ক্ষেত্রে যেটা বললাম যে কোম্পানিগুলোর বড় একটা দায়বদ্ধতা আছে। কোম্পানিগুলো যদি এই জিপিএস ম্যাপিং এইগুলো যদি সকল চালকদেরকে আপনার হচ্ছে গিয়ে দক্ষতার সহিত প্রশিক্ষণ দিয়ে তারপরে হচ্ছে গিয়া অ্যাপ পরিচালনা করার সুযোগ দিত, একই সাথে আমি আবার বলছি একই সাথে যাত্রীরাও কিন্তু এই ভুলটা করে। যাত্রীরা কিভাবে করে? অহরহ করে। আমি জাস্ট লাস্টে হচ্ছে গিয়ে এই যে 5-7 দিন আগের ঘটনা আমি বলি আপনাকে, যাত্রীরাও কিন্তু ম্যাপিং বুঝে না, কিরকম একটু লোকেশন বুঝে না। যাত্রী মিরপুর 13 নম্বর থেকে সাইনবোর্ড লোকেশন দিছে, সাইনবোর্ড, তার লোকেশনটা আসছে গাজীপুর সাইনবোর্ড। আচ্ছা, মানে ওই সাইনবোর্ড দুইটার মধ্যে আপনার হচ্ছে মিস্টেক করে ফেলছে, কথাটা বুঝবে না। তিনি লোকেশন দিয়েছে সাইনবোর্ড, তো গাজীপুর সাইনবোর্ড তার লোকেশনে আসছে। তা আমি গেছি, তো আমি তো ভাই ম্যাপ বুঝি, আমার তো তাহলে জিজ্ঞেস করার দরকার নাই তিনি কোথায় যাবেন বা কিছু, আর এটা জিজ্ঞেস করার যেটি আপনি বললেন যে প্রয়োজনও আমার নাই। আমি গেছি, যাত্রীকে উঠাইছি, ওই যাত্রী যারা আসছে তাদেরকে আবার কল দিয়ে দিছে, আরেকজন কল দিয়ে দিছে। এই যাত্রীরাও ঠিক মতো আর কি ওইভাবে কিছু চেনে না। তো আমি তাদেরকে নিয়ে জিজ্ঞেস করলাম সাইনবোর্ড যাবেন তো? বললো হ্যাঁ। আমি সুন্দরভাবে আইনা গাজীপুর সাইনবোর্ডে আনার পরে তাদেরকে বললাম যে চলে আসছি, নামেন, আপনাদের ভাড়া আসছে এত টাকা। তো উনি বললেন না এই জায়গা না তো, আমি তো যাবো নারায়ণগঞ্জ সাইনবোর্ড। বুঝেন অবস্থা? আজকে যাত্রী যাবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড, লোকেশন দিছে গাজীপুর সাইনবোর্ড। আমি এখন পড়ছি বিড়ম্বনায়, মহিলা মানুষ নামায়াও দিতে পারতেছি না। উনাকে ফোন দিলাম, যিনি গাড়িটা কল দিয়ে দিয়েছেন, যে ভাই আপনি কোন সাইনবোর্ড দিচ্ছেন? ভাই আমি তো নারায়ণগঞ্জ সাইনবোর্ড দিচ্ছি। আমি বললাম যে আপনি তো ভাই গাজীপুর সাইনবোর্ড দিচ্ছেন, আপনি লেখাটা দেখেন, লেখা কি আছে? আপনি যে ডেস্টিনেশন দিয়েছেন ডেস্টিনেশনে লেখা আছে গাজীপুর সাইনবোর্ড। তো আপনি এটা দেখবেন না? কয় ভাই ভুল হয়ে গেছে, এখন কি করবেন? আমি বলি এখন কি করবো ভাই, এই গাজীপুর থেকে তো আপনার নারায়ণগঞ্জের ভাড়া আছে 2800 টাকা, ম্যাপ আপনার হচ্ছে 2500 টাকা দেখাচ্ছে ম্যাপে, আর এই পর্যন্ত ভাড়া আসছে 1400 টাকা। কয় ভাই প্লিজ আপনি একটু নামায় দেন, এদেরকে ফালায় রাখেন না। বলে আমি মোটামুটি ভাবে আর কি করব,
ওইভাবেই তাদেরকে নিয়ে গেছি, নিয়ে তাদের গন্তব্যে পৌঁছাইয়া দিছি। যদিও আসলে আমার যে কাঙ্ক্ষিত পারিশ্রমিকটা পাওয়ার কথা সেটা আমি নিতে পারি নাই, কারণ তাদের এই মিস্টেকের ফলে। তো এইরকম যাত্রী কেন্দ্রিক লোকেশনের তারতম্য অনেক আছে। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে যে নেটওয়ার্কিং সিস্টেম গুগলেরও অনেক, মনে করেন যে অনেক সময় দেখা গেছে যে যাত্রী এইখানে দাঁড়ায় কল করছে, যাত্রীকে দেখাচ্ছে পিছনে, আর কি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে ভাই সার্ভিসটা, বুঝছেন? আমাদের দেশের চিপা অলি গলি লোকেশন সকল কিছু মিলা উভয় পক্ষে এই সমস্যা। এই ধরনের অনেক ঘটনা আছে ভাই। যাত্রী লোকেশন দিছে, আমি জিজ্ঞেস করি নাই, হ্যাঁ আমি জিজ্ঞেসই করি নাই কোথায় যাবেন, কারণ আমি তো ভাই ম্যাপিংটা বুঝি, যেটা বললাম আর কি। তা আমি ম্যাপটা দেখলেই বুঝি যাত্রী কোথায় যাবে, জিজ্ঞেস করবো, উঠাচ্ছি যাচ্ছি, কই ভাই কই, গত পরশু দিনে একটা ঘটনা, তিনি লোকেশন দেওয়া রাখছে হচ্ছে গিয়া বাড়িদারা ডিউইচের 6 নম্বর রোডে, সে যাবে নিকুঞ্জ আপনার 6 নম্বর রোডে, নিকুঞ্জ 2-6 নম্বর রোডে, কথা বলছেন? তা আমি তেজগাঁ থেকে যাত্রীরা উঠায়া হাতির যে আর কি ওই দিয়ে টান দিছি যে গুলশান 1 হয়ে তাকে নামায়া দিব, পর্যন্ত গেলাম, তেজগাঁ ওই আপনার হচ্ছে গিয়ে আলম পর্যন্ত গেছি। ভাই আপনি এই দিক দিয়ে কই যাইতেছেন? আমি তো যাবো নিকুঞ্জ 2-6 নম্বর রোডে। আরে ভাই আপনি তো লোকেশন দিয়ে রাখছেন বাড়িদারা ডিউইচের 6 নম্বর রোডে। তো এই ধরনের অসংখ্য ঘটনা আছে। আর চালকরাও যে সবসময় আর কি ইচ্ছাকৃতভাবে করে, এইটি আমি কখনোই মানবো না। কেন মানবো না? এইখানে আমি চালকদের পক্ষই নিচ্ছি, একজন যে হিসাবে নেন না কেন। কারণ হচ্ছে গিয়া আপনার ওয়েটিংয়ের যে সময়ের যে মূল্যটা, বা ঘুইরা গেলে যে টাকাটা আমি বাড়তি পাচ্ছি, ধরেন ঘুইরা যাইতে আমার আধা ঘন্টা সময় বেশি লাগছে, আপনার ভাড়া দেখাইছিল 500 টাকা, আমি ঘুইরা গেছি, তারপর আধা ঘন্টা সময় বেশি লাগছে, এর জন্য আমি 200 টাকা বাড়তি পাইছি। কিন্তু আপনার এই যে আধা ঘন্টা সময় আমার বেশি লাগছে, এই আধা ঘন্টা কিন্তু আমি আর একটা রাইড দিয়ে 500 টাকা ইনকাম করতে পারি। আচ্ছা, বিষয়টা বুঝছেন? তো কেউই আসলে ইচ্ছাকৃতভাবে কখনোই কোনো যাত্রীকে ঘুরায় না এই সার্ভিসে, অন্তত পক্ষে এইটা আমি আপনাকে হনেস্টলি বলতে পারি যে ইচ্ছাকৃত ঘুরায় না। যদি হয়ে থাকে কোনো কিছু অনিচ্ছাকৃত। একেবারে শেষের দিকে চলে আসছি, তো আপনার হচ্ছে গিয়ে একটা বিষয় জানতে চাই। 16-17 সালের দিকে যখন আপনার হচ্ছে গিয়ে একটা হিরিক পড়ে গেল, মানুষ গয়না বিক্রি করে, জমি বিক্রি করে গাড়ি নামানোর একটা চলতেছিল, মানে যে কোনোভাবে গাড়ি একটা নামাইলেই আপনার হচ্ছে মাসে লাখ টাকা ইনকাম, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন বাস্তবতা কিরকম মনে করতেছেন? জি, এই মুহূর্তে যদি আমি আমার জায়গা থেকে বলি, এই মুহূর্তে আমি সম্পূর্ণভাবে বলবো যে এই সার্ভিসে যুক্ত হওয়ার মতো অবস্থান এখন নাই। তারপরেও বলবো, যদি আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, ন্যায্য পারিশ্রমিক, কর্মের নিশ্চয়তা, সামাজিক সুরক্ষা, এই বিষয়গুলো যদি আসলে প্রতিষ্ঠিত হয় এই সার্ভিসে, তাহলে এই সার্ভিসটাও আসলে এই সার্ভিসটা দিয়েও আসলে সম্মানের সহিত জীবিকা নির্বাহ করা সম্ভব হবে। কিন্তু তার জন্য আসলে যেটি বললাম আর কি, যে এই প্রসেসিংগুলোর ভিতর দিয়ে আগে যেতে হবে। তা না হলে এখন যারাই যুক্ত হবে সবাই হতাশায় পড়বে। কারো কারোর মধ্যে এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় যে যদি কোনোভাবে একটা গাড়ি রাস্তায় নামিয়ে দেওয়া যায়, মোটা অঙ্কের টাকা মাসে আপনার হচ্ছে গোনা যাবে, এই ধরনের একটা প্রবণতা আছে। এটার বাস্তবতা কতটুকু? না, এটার কোনো বাস্তবতা নাই। এটা আপনার হচ্ছে গিয়ে একবার যদি আমি বলি যে ধরেন আপনি 12-13 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে রাস্তায় নামাইছেন, 12-13 লাখ টাকা যদি আপনি ব্যাংকে রাখতেন, তাহলে হয়তো মাসে 8-10 হাজার টাকা আপনার একটা প্রফিট বা রেভিনিউ আসতো। তো সেই জায়গা থেকে আপনি একদম ব্যাংকিং সিস্টেমটা আর কি হারাম হালাল নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে ব্যাংকিং সিস্টেম। তো সেই জায়গা থেকে কি হলো যে আপনি একদম হালাল একটা বিজনেস করলেন, সেইখানে আপনার মাসে 10,000 15,000 টাকা আসতে পারে, 20,000 টাকা আসতে পারে, এর বাইরে কিছু না, আহামরি কিছু না। দীর্ঘদিন আপনার হচ্ছে আপনারা আন্দোলন করলেন, দাবি জানাচ্ছেন, বিআরটিতে ঘুরতেছেন, রেজাল্ট কি? যে রেজাল্ট হচ্ছে গিয়ে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের রেজাল্ট হচ্ছে গিয়া আপনার হচ্ছে লাস্ট যে চেয়ারম্যান ছিলেন বিআরটি এর, তিনি আপনার হচ্ছে গিয়ে একটা সভা করে সকল স্টেক হোল্ডারকে নিয়ে একটা সভা করেন। সেই সভায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, যে সিদ্ধান্তগুলো বিআরটির ওয়েবসাইটেও এখনও পর্যন্ত দেওয়া আছে। যার মধ্যে আপনার হচ্ছে গিয়ে ভাড়ার বিষয় ছিল, কমিশন সর্বোচ্চ 15% সিএনজি অটোরিকশা সার্ভিস থেকে প্রত্যাহার করা, তারপরে বিডিং সিস্টেম বন্ধ করা সহ আপনার হচ্ছে গিয়া আইডি ডিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে অবশ্যই আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেওয়া আর কি। মূলত যে দাবিগুলো আমাদের ছিল, এই দাবিগুলো প্রত্যেকটাই যে যৌক্তিক দাবি, সেটি ওই আলোচনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এবং বিআরটি এর চেয়ারম্যান এবং রাষ্ট্রীয় তদারকি প্রতিষ্ঠান, সরকারি একটা প্রতিষ্ঠান বিআরটি কিন্তু সেই দিক নির্দেশনা কোম্পানিগুলোকে দিয়েছেন। কিন্তু আক্ষেপ এবং দুঃখের সাথে বলতে চাই
যে এই কোম্পানিগুলো এখনো পর্যন্ত সরকারি আদেশ অমান্য করে তারা ব্যবসা পরিচালনা করছে, এবং যার ফলশ্রুতিতে সরকার অর্থাৎ বিআরটিএ কিন্তু উবার পাঠাও দুইটা কোম্পানিকেই লাইসেন্স দিচ্ছে না। বর্তমানে বাংলাদেশে উবার পাঠাও দুইটা কোম্পানি লাইসেন্সবিহীন চলতেছে। তাদের লাইসেন্সের মানে বর্তমানে উবার পাঠাওয়ার লাইসেন্সবিহীন ব্যবসা করতেছে, লাইসেন্সবিহীন ব্যবসা করতেছে আর কি, তাদের লাইসেন্সের রিনিউ নাই। কিন্তু এই জায়গাটায় আমি বলবো যে দেখেন, এইখানে বিআরটিএর একটা বড় দায়ের জায়গা আছে। কিরকম? বড় দায়ের জায়গা হচ্ছে গিয়ে সরকারি একটা প্রতিষ্ঠানের চাইতেও কি কোম্পানিগুলোর হাত কি এত বড়, বা তারা কি এতটাই শক্তিশালী যে রাষ্ট্রীয় আদেশ অমান্য করে তারা ব্যবসা পরিচালনা করতেছে, আপনার হচ্ছে গিয়া লাইসেন্স ছাড়া তারা ব্যবসা পরিচালনা করতেছে, কিন্তু সরকার কিছুই করছে না। অথচ দেখেন, আমি একজন ড্রাইভার, আমার যদি লাইসেন্সে একদিন মেয়াদ শেষ হয়ে যায়, আমি রাস্তায় গাড়ি নিয়ে বের হইলে আমাকে সার্জেন্ট ধরলেই সাথে সাথে মামলা। এই যে বৈষম্য, এটা কিন্তু একটা বৈষম্য, যে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল যেটা বিআরটিএ ঘোষণা করলো, রায় দিল, সেই রায়টা বাস্তবায়িত হচ্ছে না। সে রায়টা বিআরটিএ সরকার বাস্তবায়িত করছে না। বিআরটিএর চেয়ারম্যানকে ওই দিন আপনার হচ্ছে পাঠাওয়ের এক প্রতিনিধি ওই মিটিংয়ে বলেছিল, লিগেলের নামটা আমার মনে নেই, উনি বলেছিল যে সরকার যদি আদেশ দেয়, সরকারি আদেশ আমরা মানতে বাধ্য। তখন বিআরটিএর চেয়ারম্যান স্যার বলেছিলেন যে আমরাই তো সরকার, তাহলে আমরা যে নির্দেশ দিচ্ছি আপনারা মানবেন না। তিনি বলে গিয়েছিলেন যে অবশ্যই মানবেন, কিন্তু আসলে মানে নাই। আচ্ছা, আসলে এখনো পর্যন্ত মানে নাই। অফিসিয়ালি কি অ্যাপের যে অ্যাপ কোম্পানিগুলোর সাথে কি আপনারা বসছেন কিনা? না, অফিসিয়ালি আমরা অ্যাপ কোম্পানির সাথে বসি নাই, এবং কখনো আসলে ওইভাবে বসতে চাইও নাই, এবং তারাও আর কি আমাদের বিষয়টা একটু ইগনোর করে। কারণ এরও কারণ আছে, কারণ আমাদের সাথে যখন বসবে তখন তো তাদের কিছু না কিছু আমাদেরকে দিতে হবে। আসলে তারা কিছুই দিতে চায় না, বিষয়টা বুঝছেন? না, আমি আপনার সাথে নেগোসিয়েশনে বসবো, তো আমি 5টা চাইলে তো আপনি আমাকে 3টা দিবেন, যে ভাই দিবেন না, বা 2টা হইলেও দিবেন। তো এরা আসলে ওই 2টাও দিতে চায় না, বিষয়টা বুঝতে পারছেন তো? যে কারণে এদের সাথে নেগোসিয়েশন না। আমরা যা করছি এই পর্যন্ত সকল কিছুই হচ্ছে কি আমার যে সরকারের সাথে, আমরা রাষ্ট্রের নাগরিক, আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, আমরা এই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য স্টারিং ঘুরাচ্ছি। তা আমাদের ভালো মন্দ দেখবে সরকার। কিন্তু ওই যে বললাম আক্ষেপের জায়গাটা, যে সরকার যে আপনার নির্দেশনাগুলো দিল, এতদিনের আন্দোলন বা আমাদের সংগ্রামের যে ফসল, সেই ফসলটা এখনো আমরা পাই নাই। লিখিত আকারে পাইছি, কিন্তু বাস্তবিকভাবে আমরা পাই নাই। সেইটা যাতে আমরা পাই, এর জন্য সরকারকে আমরা অনুরোধ জানাই যে তারা যাতে আসলে কঠোরভাবে এটার পদক্ষেপ নেয়, যাতে আমরা এই কথাটা বলতে না পারি যে আমাদের সরকারি দপ্তরগুলো ভঙ্গুর। তাদের আসলে কোনো ধরনের আসলে তাদের চাইতেও কোম্পানিগুলো শক্তিশালী। এইটা যদি আজকে আপনার হচ্ছে গিয়া বাস্তবিক হয়, তাইলে তো ভাই এই দেশে আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা আপনার হচ্ছে গিয়া রুট লেভেলে কাজ করে, যারা শ্রমজীবী মানুষ আছে, তাদের আস্থার জায়গাটা কোথায় থাকবে বলেন? একবার ভাবেন যে সরকারি প্রতিষ্ঠান বিআরটিএর নির্দেশনাও এক কোম্পানিগুলো মানে না, তাহলে বিআরটিএ বা সরকারের চাইতেও কি তারা শক্তিশালী কিনা? আপনাদের ইউনিয়নের এই মুহূর্তে সদস্য সংখ্যা কত? যে আমাদের ইউনিয়নের এই মুহূর্তে আপনার হচ্ছে ভেরিফাইড সদস্য সংখ্যা 600+, 700-র কাছাকাছি। তাদের থেকে কি আপনারা কোনো অর্থ নেন, এবং এই অর্থ নিলে এটা স্বচ্ছতা কি? আমরা তাদের কাছ থেকে যেটি নেই সেটি হচ্ছে গিয়া আপনার হচ্ছে গিয়া সাংগঠনিক ফান্ড আর কি। এই ফান্ডটা হচ্ছে গিয়ে আমরা প্রতি মাসে 100 টাকা করে আমাদের সকল চালকরাই স্বেচ্ছায় সেটি দেন। তবে অনেকেই আসলে এই 700 সদস্যের ভিতরে অনেক সদস্যই আছে যে তারা সদস্য হিসেবে সদস্য হওয়ার পর থেকে আর অর্থই দেয় নাই। হ্যাঁ, এরকমটাও আছে। আর আমাদের এই অর্থটাই আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের একটা অফিস আছে নিকুঞ্জ 2-এ, এই অফিস ভাড়া, এইগুলোতেই ব্যয় হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের নিজেদের পকেট থেকেও আসলে অনেক টাকা আমরা ব্যয় করে ফেলেছি, এই সময় নষ্ট করে ফেলেছি এই সার্ভিসটাকে একটা স্বচ্ছতার জায়গায় পৌঁছানোর জন্য। আপনাদের ড্রাইভারদের মধ্যে একটা বড় অংশ না, কিছু অংশের তাদের মধ্যে কারো ভাবনা বা চিন্তা হচ্ছে কি এরকম, যে আপনারা যারা ইউনিয়নের নেতা আছেন তাদেরকে অ্যাপ কোম্পানিগুলো টাকা দেয়, এবং টাকা দিলে আপনারা হচ্ছে আন্দোলনটা আপনারা একটু থামিয়ে রাখেন। এই ব্যাপারে কি বলবেন? একটা ভাই মজার প্রশ্ন করলেন। আসলে এই ধরনের চিন্তা যারা করেন তারা হচ্ছে গিয়ে অনেকটাই এরকম, যে ওই যে চিলে কান নিয়ে গেছে, তারা হচ্ছে গিয়া ওই চিলের পিছনে দৌড়ায়, কানে আর হাত দেয় না। ভাই আমরা খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, আমরা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য লড়াই করি, কোনো কোম্পানির দাসত্ব করার জন্য না। আর কোনো কোম্পানি আসলে আমাদের মতো মানুষদেরকে কিনবে, এটাও আমার কাছে বাস্তবিক
মনে হয় যদি সেইটাই না হয়তো, যে কথাগুলো বলে গেছে যে আপনার সরকারি আইনই তারা মানছে না, সেখানে আমার মতো বা আমাদের মতো এরকম রুট লেভেলের নেতৃবৃন্দদেরকে টাকা দিয়ে তারা কিনবে, এটা আসলে ভাবাটাও ভুল মনে করি আমি। অনেক অনেক ধন্যবাদ শেখ মোহাম্মদ মহসিন হোসেন ভাই, আপনাকে আপনার ব্যস্ততার মধ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য সর্বশেষ আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি যুক্ত হওয়ার জন্য। যদি এক দুই বাক্যে আপনি দর্শকদের উদ্দেশ্যে কোনো কথা বলতে চান। জি, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার হচ্ছে গিয়া যারা এই অ্যাপভিত্তিক সার্ভিসটা গ্রহণ করেন, সর্বদা আপনারাও চেষ্টা করবেন একটু টাইমগুলো মেনটেন করে যানবাহনে ওঠার জন্য, অর্থাৎ হচ্ছে গিয়া গাড়ি কল দিয়ে একটু দেখবেন যে গাড়িটা আসতেছে কিনা, আসলে চেষ্টা করবেন টাইমলি যাতে পিক করতে পারে চালকরা, এই বিষয়টা দেখবেন। আর চালকদেরকেও বলবো, সকল চালকদেরকে বলবো যে আপনারাও যাত্রীদের সাথে ভালো আচরণ করবেন, কারণ এই সার্ভিসটা একটা অপার সম্ভাবনাময় সার্ভিস। আমরা চাই এই সার্ভিসটা টিকে থাকুক স্বচ্ছতা নিয়ে, ন্যায্যতা নিয়ে টিকে থাকুক। আমরা কিন্তু এই সার্ভিসটা যাতে টিকে থাকে তার জন্যই কাজ করে যাচ্ছি, এবং সকল চালকদেরকে বলবো যে যারা এখনো সুসংগঠিত হন নাই, তারা আমাদের অ্যাভরেজ ট্রান্সপোর্ট ইউনিয়নে যুক্ত হয়ে আপনাদের ন্যায্য পারিশ্রমিক, নিরাপদ কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য যে লড়াই আমরা করছি, সেখানে আপনারা আমাদের সহযোগী হতে পারেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।